ফোনের রিংটোনের আওয়াজে ধ্যান ভাঙল ইয়াসের। হাতের চিঠিটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াস, তুমি কেন আমাকে এত ভালোবাসলে রুহি? আমি যে তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না কোনো কালেই। আমার জন্য নিজের জীবন দিতেও ভাবলে না একবার। অথচ আমি মানুষটা কতটা নিষ্ঠুর। তোমার প্রতি এক বিন্দু ভালোবাসাও জন্মালো না আমার। তোমাকে ভালো না বাসলেও আমি মনে রেখেছি রুহি, আমার হৃদয়ের গভীরতম স্থানে রেখে দিয়েছি তোমাকে যত্ন করে। ফোনের রিংটোন বেজে যাচ্ছে বারবার। বিরক্তিতে কপাল কুঁচকালো ইয়াস। চিঠিটা যত্ন করে রেখে দিল যেখানে ছিল সেখানেই। ফোনটা হাতে তুলেই দেখলো উজ্জ্বল কল দিয়েছে ওকে। বলো ভাইয়া, তুমি কি আসবে না ইয়াস? না, তোমার উপমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হাতে পায়ে আর মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে। তুমি না ওকে ভালোবাসো? ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট দিচ্ছ যে? ইয়াসের চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল মুহূর্তেই। ওর উপমার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? ইয়াসের যে চিন্তা হচ্ছে উপমার অবস্থা কেমন ভাবলেই যেন ভেতরটা কেঁপে উঠছে বারবার। চোখটা বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল ইয়াস। নিজেকে শান্ত করে বলল উজ্জ্বলকে, আমি আসছি। কাশফিয়া আর ইয়াসের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। কলেজে কোনো একটা ঝামেলা হওয়ায় ইয়াসের তখন মাথা গরম ছিল। কাশফিয়া না বুঝেই রিয়াক্ট করেছে, তাই ইয়াসও নিজেকে সংযত রাখতে পারেনি। যা তা বলে দিয়েছে কাশফিয়াকে। সেদিন দ্বিতীয়বারের মতো ইয়াসের রাগ দেখেছিল কাশফিয়া, কিন্তু ওর যে অভিমান হয়েছিল। তাই তো ইয়াসকে ছেড়ে চলে এসেছিল ভাইয়ের কাছে। এক সপ্তাহ মতো কাশফিয়া ছিল ওর ভাইয়ের কাছে। ইয়াস একদিনও দেখা করতে আসেনি ওর সাথে। কল দিয়েও জিজ্ঞাসা করেনি কেমন আছে। এই জন্যই অভিমান হয়েছে কাশফিয়ার। যত দিন যাচ্ছে ও কেমন যেন মূল্যহীন হয়ে যাচ্ছে ইয়াসের কাছে। এরকম হলে এই সম্পর্কটাও টিকবে না বেশি দিন। কাশফিয়ার মন খারাপ দেখে কৌশিকই বারবার বলেছিল দেশে যাওয়ার কথা। কাশফিয়ারও মনে হলো এরকমটাই। কতদিন হলো মামিকে দেখে না সে। ইয়াসের বাড়ির লোকেদের সাথে মাঝে মধ্যে কথা হয়। দেশে গেলে সবার সাথে দেখা হবে ভেবে ভাইয়ের কথাই অমত করেনি কাশফিয়া। আজ 3 দিন হলো কাশফিয়ার সবাই বাংলাদেশে এসেছে। কৌশিক বা ইনায়াকে কিছু না বলেই কাশফিয়া একা একাই চলে এসেছে খন্দকার মঞ্জিলে। রুহির মৃত্যুর পর সেই দিন আবারও খন্দকার মঞ্জিলে ফিরে এসেছিল আনন্দ। সবাই ভেবেছিল ইয়াসও এসেছে হয়তো, কিন্তু সবটা শুনে আবারও মুখ জুড়ে চিন্তারা ভিড় জমিয়েছিল সবার। কাশফিয়া কোনোভাবেই সামলালো সবটা। কৌশিক এর মধ্যে ওকে নিতে আসলেও যায়নি, থেকে গেছে ও বাড়িতেই। সারাদিন কাটতো কাশফিয়ার মমির সাথে কথা বলেই। কিন্তু মমিটা হুট করে কোথায় যেন হারিয়ে গেল। কাশফিয়ার ভয় হলো। একে তো ইয়াসকে না বলে মমিকে নিয়ে এসেছে, আবার হারিয়েও ফেলেছে। এই সব শুনলে ইয়াস নিশ্চয়ই ছেড়ে দেবে না ওকে। বিড়ালটা তো ওর অনেক পছন্দের। কাশফিয়া মমিকে খুঁজতে খুঁজতে পেয়েও গেল, কিন্তু ওকে হাতে নিবে তখনই কোথা থেকে ছুটে আসলো একটা গাড়ি। তারপর আর কি, হাতে পায়ে মাথায় ব্যথা পেল অনেক। বিছানায় পড়ে আছে 2 দিন যাবৎ। সিমির মুখে শুনেছিল ইয়াস নাকি আসবে বলেছে, কিন্তু 2 দিন হয়ে গেল এখনো আসার নাম নেই ওনার। কাশফিয়ার ভেতরটা পুড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে খুব। বারবার মনে হচ্ছে ইয়াস ওকে আর ভালোবাসে না আগের মতো। কাশফিয়া শুয়ে আছে বিছানায়, মমি বসে আছে ওর পাশেই। কেমন করে তাকিয়ে আছে কাশফিয়ার মুখটার দিকে। কাশফিয়া ঠোঁটের কোণে হাসি টানলো, মমির গায়ে হাত বুলিয়ে বলল, কি হলো মমি? তোর তিতা করলা মালিকটাকে মিস করছিস? ওই লোক তো আমাদের মিস করে না, তুই কেন মিস করবি? মালিকের জন্য বেশি মন খারাপ হলে আমি কিন্তু তোকে রাস্তায় ছেড়ে আসবো। কাশফিয়া শান্ত কণ্ঠে শাসালো মমিকে। মমি কি বুঝলো কে জানে, হেঁটে গিয়ে কোলে উঠে বসলো কাশফিয়ার। কাশফিয়া কিছুক্ষণ মমির দিকে তাকিয়ে হাত বুলিয়ে দিল ওর গায়ে। মমিও ঘাপটি মেরে বসে রইল ওর কোলে। অনেক চেষ্টার পর চোখের পাতাটা মাত্রই লেগেছিল কাশফিয়ার। কোনো কোনো কিছুর আওয়াজ যেন। চোখ খুলে তাকালো সে। জানালার দিকে চোখ যেতেই ধড়ফড়িয়ে উঠল বিছানা থেকে। চিৎকার দিয়ে ডেকে উঠল ইয়াসকে।
কাশফিয়ার গলার আওয়াজ কানে গেছে ড্রয়িং রুমে বসে থাকা সবার। সুফিয়া বেগম সহ বাকিরা দৌড়ে এসেছেন ইয়াসের রুমে। বৌমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন সুফিয়া বেগম। উদ্বিগ্ন হয়ে বললেন ওকে, কি হয়েছে মা? পায়ে ব্যথা পেয়েছিস? কি লাগবে আমাকে বল। কথা নেই কাশফিয়ার মুখে। ও তো এক ধ্যানে তাকিয়ে আছে জানালার দিকে। উজ্জ্বল লক্ষ্য করলো বিষয়টা। কাশফিয়ার মুখের দিকে তাকাতেই কপালে ভাঁজ পড়ল ওর। মেয়েটা এমন ভয় পেয়ে আছে কেন? কি এমন দেখেছে যে এভাবে ভয় পাচ্ছে? কৌতূহল থেকেই জানতে চাইল উজ্জ্বল। জানালার দিকে অমনভাবে তাকিয়ে কি দেখছো কাশফিয়া? কি দেখে এভাবে চিৎকার দিয়ে উঠলে তুমি? ঈশান ভাইয়াকে দেখেছি মাত্রই। ও কেমন করে তাকিয়েছিল আমার দিকে। আমার ভয় লাগছে ভাইয়া, আমি চলে যাব এখান থেকে। কথাগুলো বলে থামলো কাশফিয়া। বুকটা ধুকধুক করছে এখনো। কেমন ভয় ভয় লাগছে ওর। ঈশান এখানে কেন আসলো? ওর রুমেই বা কেন উকিঝুঁকি মারলো? কত শত ভাবনা কাশফিয়ার মাথায়। ঈশানের নামটা শোনা মাত্রই সুফিয়া বেগমের মুখটা কেমন যেন অন্ধকারে ঢেকে গেছে। হয়তো খুশি হননি এই নামটা শুনে। রুহির মৃত্যুর পর থেকে দেখা নেই ঈশানের। এমনকি এর ৩-৪ দিন আগে বাড়ি ছেড়েছিল সে। তারপর থেকে আর দেখা হয়নি ঈশানের সাথে। ঈশানের কথায় আর ঈশানের বেপাত্তা হয়ে যাওয়ায় দুয়ে দুয়ে ৪ মেলাতে খুব একটা সমস্যা হয়নি সুফিয়া বেগমের। সেই দিনের পর থেকে তীব্র ঘৃণা জন্মেছে ওনার ঈশানের প্রতি। ওর কথা মাথায় আসলেই বারবার মনে পড়ে উজ্জ্বলের বলা সেই কথাগুলো। উজ্জ্বল বলেছিল সেদিন ওনার বা বাড়ির কারোর বিরাট কোনো ক্ষতি করবে ঈশান, সেই দিনই বুঝবে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন। উজ্জ্বলের কথাই সত্য হলো অবশেষে। ফুলের মতো মেয়েটাকে ঈশান মেরে ফেলেছে ভাবলেও কষ্টে ভেতরটা ফেটে যায় ওনার। উজ্জ্বল একটা পানির গ্লাস এনে ধরেছে কাশফিয়ার সামনে। ইশারা করে বলেছে ওকে, শান্ত হও কাশফিয়া, তুমি ঠিক কি দেখেছো আমাকে বুঝিয়ে বলো। ঈশান বাড়িতে আসলে তো মেন গেট দিয়েই ঢুকবে। দারোয়ানকে বলে দেওয়া হয়েছে ওকে আশেপাশে দেখলে যেন সবার আগে আমাকেই খবর দেওয়া হয়। আমাকে তো কেউ কিছুই বলেনি, তুমি হয়তো ভুল দেখেছো। না না, আমি ঠিক দেখেছি, ওটা ঈশানই ছিল। উজ্জ্বল আর বাকিরা শান্ত হতে বলল কাশফিয়াকে, কিন্তু ওর কেমন যেন ভয় লাগছে। কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না। বারবার মাথায় আসছে ঈশান কেন এখানে এসেছে। সব রেখে ওর রুমের জানালার সামনেই বা উকি ঝুঁকি মারছিল কেন। কাশফিয়া আস্তে ধীরে বিছানা থেকে উঠতে চাইলে পায়ের অসহ্য ব্যথায় চোখ মুখ কুঁচকে বসে পড়ল আবারও। পায়ে হাত দিয়ে কান্না করছে কাশফিয়া। এর মধ্যেই শোনা গেল কারোর গম্ভীর কণ্ঠস্বর, এগুলো হলো অতিরিক্ত পাকনামির ফল। আমার কথা অমান্য করার শাস্তি দিয়েছেন আল্লাহ তোমাকে। পরিচিত কণ্ঠস্বর কানে আসাই সবার সাথে সাথে কাশফিয়াও তাকালো দরজার দিকে। চোখে মুখে চিন্তা সরে গেল সবার। ইয়াসের আশাতে খুশি হলেন সকলেই। সুফিয়া বেগম আর আফিয়া চলে গেলেন ইয়াসের জন্য খাবার বানাতে। উজ্জ্বল তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেল ওদের রুম থেকে। কাশফিয়া এখনো রেগে তাকিয়ে আছে ইয়াসের দিকে। লোকটা দিনকে দিন এমন পাষাণ হয়ে যাচ্ছে কেন? ওর কান্না দেখে কি খুশি লাগছে ওনার? ইয়াস এসে বসলো কাশফিয়ার পায়ের কাছে। হাত দিয়ে দেখলো কতটা ব্যথা পেয়েছে। কাশফিয়া আস্তে আস্তে পাটা সরিয়ে আনলো ইয়াসের থেকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল অভিমানীর স্বরে, আল্লাহ আমাকে কি শাস্তি দিবেন? সব শাস্তি তো আপনিই দিচ্ছেন। তুমি আমাকে কম শাস্তি দিচ্ছ? কাশফিয়া কথা বলল না, চুপ করেই তাকিয়ে রইল আগের মতো। ইয়াসের এগিয়ে আসলো কাশফিয়ার কাছে। নিজের ২ হাতের আজলাই ওর ছোট্ট মুখটা নিয়ে চাওলো নিজের দিকে। চোখের পানি মুছে দিয়ে বলল সে, কান্না করো না উপমা, কান্না করলে তোমাকে খুব বাজে দেখায়। আমার উপমাকে হাসিতেই বেশি মানায়। ইয়াসের নরম কথায় মন গলল না কাশফিয়ার। ঝাড়া মেরে ওর হাত দুটো সরিয়ে দিল সে। নাক টেনে বলল আগের মতো করেই, আমি তো আপনার কেউই হই না, আমি কান্না করলেই বা আপনার কি? ইয়াস ঘাড় কাত করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। বুকে হাত রেখে বলল শান্ত কণ্ঠে, তুমি কান্না করলে আমার এইখানটায় চিনচিন করে ব্যথা করে উপমা। ইয়াসের মন বোলানো কথায় প্রতিবারের মতো গলে গেল কাশফিয়া। এই লোকটার উপরে রাগ করে থাকতে পারে না সে। কিভাবেই বা থাকবে?
যত ঝগড়া ঝামেলাই হোক। এই মানুষটা যে ওকে আগলে রাখে নিজের সবটা দিয়ে। প্রতিবার না বুঝে নির্বোধের মতো ঝামেলা পাকিয়ে কাশপিয়া নিজেই, কিন্তু পরেই আবার ঈশান মানিয়ে নিয়ে যায় সবটা। এবার তার উল্টোটা হয়েছে। ইয়াশ ওকে বুঝবে দূর, কথাটা পর্যন্তও বলেনি। হয়তো কাশফিয়ার কাজে রেগে গিয়েছিল খুব, তাই তো এত অভিমান জমেছে ওর। ইয়াশ কাশফিয়ার হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। ওর নরম সুন্দর হাত দুটোতে চুমু দিল পরপর কয়েকটা। কাশফিয়ার রাগ কমলেও বুঝতে দিল না তা। এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল ইয়াশের থেকে। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, চলে যান এখান থেকে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে দাঁড়ালো ইয়াশ। কাশফিয়া এত সময় ভালো করে তাকালো ওর দিকে। সে বলেছে অমনি ইয়াশ চলে যাচ্ছে? এই ভেবে আবারও মনের মধ্যে রাগ জমলো ইয়াশের প্রতি। চলে যাক, এই পাষাণ মানুষটাকে নিয়ে সেও আর ভাববে না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। অন্ধকার রুমটাতে একা বিছানায় শুয়ে আছে কাশফিয়া। ইয়াশ একবার এসেছিল রুমে। কাশফিয়া ইচ্ছে করে কথা বলেনি ইয়াশের সাথে। তখন ওভাবে চলে যেতে বলাই ইয়াশের নিশ্চয় রাগ হয়েছে। কাশফিয়ার এই ভুলের শাস্তি দিতে এখন আর কথাই বলবে না ওর সাথে। না বললে না বলুক, কাশফিয়াও ভাববে না ইয়াশকে নিয়ে। পাশ ফিরে তাকাতেই কারোর উপস্থিতি টের পেল কাশফিয়া। বিকেলের ঘটনাটা মাথা চাড়া দিয়ে উঠল আবার। ভয়ে চিৎকার দিতে নিলেই কেউ আঁকড়ে ধরল ওর কাঁপা কাঁপা ঠোঁট জোড়া। প্রথমে ভয় হলেও পরে আবারও মানুষটার গভীর আলিঙ্গনে শান্ত হলো কাশফিয়া। পরিচিত পারফিউমের গন্ধে, চেনা স্পর্শে বুঝতে বাকি নেই মানুষটা ইয়াশ। উঠে গিয়ে রুমের লাইটটা অন করলো ইয়াশ। কাশফিয়ার কাছটাই এসে বসে বলল, ভয় কিসের উপমা? তোমাকে ছোঁয়ার সাহস অন্য কারোর আছে? তোমার রুমে আমি ব্যতীত আর কে আসবে? কাশফিয়া কিছুক্ষণ তাকালো ইয়াশের দিকে। কি যেন হলো ওর। নিজের সবটুকু ভর ছেড়ে দিল ইয়াশের ওপর। ইয়াশ হয়তো জানে না বিকালের ঘটনাটা। কাশফিয়াও আর বলবে না, নইলে শান্ত বাড়িটা মাথায় তুলবে এত রাতে। কাশফিয়াকে বুকে টেনে নিল ইয়াশ। হাত বাড়িয়ে দিল ওর মাথায়। আলতো করে চুমু দিল ওর পুরো মুখে। ওদের রুমের দরজার সামনে দাঁড়িয়েই হেঁটে যাচ্ছে উজ্জ্বল। অবিরত ডেকে যাচ্ছে ইয়াশকে। ইয়াশকের কানে আসলো উজ্জ্বলের গলার আওয়াজ। মনে হলো কোনো দরকারেই ডাকছে। ইয়াশ মিষ্টি হেসে বলল কাশফিয়াকে, আসছি উপমা, ঘুমাবে না একদম? আজকে সারা রাত গল্প করব আমরা। কথাটা বলেই উঠে পা বাড়ালো চলে যাবে বলে। ইয়াশ দরজার সামনে যেতে ডেকে বলল কাশফিয়া, শুনুন। ঘুরে তাকালো ইয়াশ। কাশফিয়ার কাছে এসে জিজ্ঞাসা করলো ওকে, বলো, কিছু লাগবে? ওয়াশরুমে যাবে? না। তাহলে? কাশফিয়া কিভাবে কথাটা বলবে বুঝতে পারল না। নিজের পরনে থাকা এলোমেলো শাড়িটার দিকে তাকিয়ে পরে আবারও ইয়াশের দিকে তাকালো। ইয়াশ হয়তো বুঝলো কিছু। কাশফিয়ার কাছে এসে জিজ্ঞাসা করলো ওকে, চেঞ্জ করিয়ে দিব? ওপর নিচ মাথা নাড়ালো কাশফিয়া, যার উত্তর হ্যাঁ। ইয়াশ কাবাড থেকে একটা জামা বের করে নিয়ে আসলো। সুন্দর মতো করে পরিয়ে দিল কাশফিয়াকে। বারবার কল আসছে ইয়াশের ফোনে। হয়তো উজ্জ্বল কল দিচ্ছে। এখন ওকে যেতে হবে এখান থেকে। যাওয়ার আগে বলে গেল কাশফিয়াকে কোনো দরকার পড়লেই যেন কল দেয় ওকে। বাধ্য মেয়ের মতো ইয়াশের কথায় মাথা নাড়িয়ে সাই জানালো কাশফিয়া। কেটে গেছে বেশ কয়েকটা দিন। কাশফিয়া এখন অনেকটাই সুস্থ। আজকে কৌশিক আর ইনায়া এসেছে খন্দকার মঞ্জিলে। যদিও কৌশিক আর ইয়াসের সম্পর্কটা ভালো হয়নি এখনো। নানা কারণে ঝামেলা লেগে থাকে দুজনের মধ্যে। কিন্তু একমাত্র বোনকে না দেখে থাকবে কি করে কৌশিক? তাই তো রাগ হলেও বারবার ছুটে আসে কাশফিয়াকে দেখবে বলে। ইনায়া আর কাশফিয়ার কি যেন কথা বলছে। মাঝে মধ্যে আবার হেসে উঠছে দুজনে। ইয়াশ মাত্রই রুমে ঢুকেছিল। ননদ ভাবির এমন সুন্দর মুহূর্ত আলাপ দেখে বাগড়া দিতে চাইল না সে। চলে যাবে তখনই ইনায়ার ডাক আসলো ইয়াশের কানে, আরে ইয়াশ, চলে যাচ্ছিস কেন? তোর বউ নাকি তোর আদরের অভাবে শুকিয়ে যাচ্ছে। ওকে আদর দিয়ে সুস্থ করে তোল, আমি যাচ্ছি। ইয়াশ তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। একটা খোলামেলা নাইটি পরেছে কাশফিয়া। পাতলা কাপড় ভেদ করে শরীরের অনেকাংশই দেখা যাচ্ছে। এগুলো নিশ্চয় ইনায়ার বুদ্ধিতে করেছে। কাশফিয়ার এমন
ওর উদ্ভট শ্বাস প্রশ্বাসে বিরক্ত হলো ইয়াস। ইনায়া রুম থেকে বেরিয়ে যেতেই বলল রেগে মেগে, এসব কি পড়েছো উপমা? রুমের দরজাই বা খোলা রেখেছো কেন? বাড়িতে আমি ছাড়াও আরো লোকজন আছে, জানা নেই তোমার? ইয়াসের ধমকে ভড়কালো না কাশফিয়া, মুখ ভেঙচি কেটে বলো, এমন ভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনার শার্ট পরে বসে আছি। এখানে এসে এমন হুজুর হয়ে গেলেন যে? বাড়িতে তো 100টা কাপড় পরে প্যাকেট হয়ে থাকলেও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। ইয়াসের এমনিতেই মাথা ঠিক নেই, কাশফিয়ার সাথে ঝামেলা করেও জিততে পারবে না, রেগে বকা দিয়ে বসবে, তারপর কাশফিয়া কান্নাকাটি করবে। এই সব ভেবে আর কথা বাড়ালো না ইয়াস, চুপ করে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল সোফায়। কাশফিয়ার রাগ হলো ইয়াসের কাজে, এই লোকটা এমন নিরামিষ হয়ে গেল কেন? সামনে মিষ্টি রেখেও কি খাওয়ার লোভ জাগলো না ওর? কাশফিয়া এগিয়ে গিয়ে দাঁড়ালো ইয়াসের সামনে। ইয়াস ওকে লক্ষ্য করলো, ল্যাপটপের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি চাই? ইয়াসের হাতের ল্যাপটপটা সরিয়ে কাশফিয়া ওর কোলে বসলো, 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, বাবু চাই। হঠাৎ এমন আবদারে চমকে তাকালো ইয়াস, ওভাবে বসে থাকলো, তারপর বলল কাশফিয়াকে, বাবু তো দেবই, কিন্তু? কিন্তু কি? বাচ্চা সামলাতে পারবে? তুমি নিজেই তো বাচ্চা, তা বাচ্চার মেয়েকে বিয়ে করলেন কেন? পরিস্থিতির চাপে পড়ে। হুম, পরিস্থিতি কি আপনাকে গলা টিপে ধরে বলেছিল, আধবুড়ো ইয়াস তুই সুন্দরী কাশফিয়াকে বিয়ে কর? ভুরু জোড়া আপনা আপনি কুঁচকে এলো ইয়াসের, রেগে বলল ওকে, আমি আধবুড়ো? ফটাফট উত্তর দিল কাশফিয়া, তাছাড়া কি, বুড়ো বয়সে আমার মতো সুন্দরী কম বয়সী বউ পেয়েছেন, এই তো অনেক, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। ইয়াস চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে, মেয়েটা ইনাদানিং সাহস দেখাচ্ছে অনেক। ইয়াসকে তো এখন আর ভয়ই পায় না, বরং যখন তখন যা মুখে আসে তাই বলে দেয়। ইয়াসের গম্ভীর মুখ দেখে কিছুটা ভয় পেল কাশফিয়া, রাগ কমাতে কিছু না ভেবেই টুপ করে একটা চুমু দিয়ে বসলো ইয়াসের ঠোঁটে। নিজের কাজে সফল হলো বটে। ইয়াস মুচকি হেসে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো নিজের, ঠোঁট কামড়ে হেসে বলল ওকে, আমার মাথার রোমান্টিক ভূতটা তোমার মাথায় চেপেছে দেখছি, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, ভূত চলে যাবে। কাশফিয়া বাচ্চাদের মতো করে গাল ফোলালো, ইয়াসকে আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরলো, ওর ঘাড়ে মাথা রেখে কানের কাছে মুখ নিয়ে বলল, না, আমার বাবু চাই, সমস্যা হবে না, আপনি আপনি বাচ্চা সামলাবেন আর আমি আপনাকে। কাশফিয়ার এমন আবদারে গলে গেল ইয়াস, ঠোঁটে হাসি টেনে বলল, প্রতিবারের মতো আমাকে কাছে রেখে পরে আবার পালানোর জন্য কান্না করবে না তো? কথা বলল না কাশফিয়া, লজ্জায় মুখটা গুজে নিল ইয়াসের বুকে। ইয়াসের ঠোঁটের হাসি চওড়া হলো, কোলে তুলে নিল ওকে, পড়ে যাওয়ার ভয়ে ইয়াসের গলা জড়িয়ে ধরল সে। কাশফিয়াকে বিছানায় রেখে ওর কানের কাছে গেল ইয়াস, ফিসফিস করে বলল, বেবি আর ইউ রেডি ফর এ রাইড? কাশফিয়ার গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়, হাত দিয়ে মুখ ঢেকেছে নিজের। ইয়াস হাসলো, কাশফিয়ার মুখের ওপর থেকে হাত দুটো সরালো, কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর লজ্জাবতী লাজে রাঙা মুখটির দিকে। ইয়াস মুখ ডুবালো কাশফিয়ার গলায়, ওর অনাবৃত দেহের প্রতিটি ভাঁজে গভীর চুম্বন দিতে ব্যস্ত হলো সে। কাশফিয়ার চোখ দুটো বন্ধ করে খামচে ধরেছে ইয়াসের মাথার চুল, ফর্সা ত্বকে ইয়াসের করা লালচে দাগগুলো স্পষ্ট দেখা গেল, ঘাড়ের ব্যথা পাওয়ার স্থানে আবারও ব্যথা পাওয়ায় অসহ্য যন্ত্রণায় ইয়াসকে নিজের থেকে সরিয়ে দিতে চাইল সে। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কি মানুষ? ইয়াস তাকালো কাশফিয়ার মুখপানে, ওর নাকের সাথে নাক ঘষে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে, কি করব বলো, তোমার আলিঙ্গন যে আমাকে উন্মাদ করে ছাড়ে, আই লুজ কন্ট্রোল ওভার মাইসেলফ বেবি। প্রতি উত্তর করলো না কাশফিয়া, চলে যেতে চাইলো ইয়াস ওকে টেনে ফেললো বিছানায়, ঠোঁট কামড়ে হেসে বলল, আমার আদর সহ্য করতে পারবে না আবার আমাকে কাছে ডাকবে? দিস ইজ নট ফেয়ার। কাছে যখন রেখেছই আমার ভালোবাসার যন্ত্রণাও সহ্য করতে হবে উপমা।
কাশফিয়া কিছু বলতে চেয়েও পারল না। ইয়াশ আঁকড়ে ধরল ওর ঠোঁট জোড়া। কাশফিয়াও আর দূরে সরানোর চেষ্টা করলো না ইয়াশকে। নিজেই যে বিপদ ডেকে এনেছে তা ভালো করেই বুঝতে পেরেছে। ইয়াশ পুরোপুরি মত্ত হয়ে আছে কাশফিয়াতে। ওর হাতের অবদ্ধ স্পর্শ আর অবর্ণনীয় অত্যাচারে পাগল প্রায় অবস্থা কাশফিয়ার। ইয়াশ এমনভাবে আচরণ করছে, মনে হচ্ছে রাগ ঝাড়ছে ওর ওপর। কাশফিয়ার অসহায় আর্তনাদগুলো কানে আসলে পরেক্ষণে আবারও বুকে টেনে নিচ্ছে ওকে, আদর করে চুমু দিচ্ছে কপালে। এই জিনিসগুলোর জন্যই কাশফিয়ার এত ভালো লাগে ইয়াশকে। শত যন্ত্রণার মধ্যেও ইয়াশের এই যন্ত্রণা ভালোবাসার শাস্তি দেয় ওকে। মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো ইয়াশ। মাথার ভেজা চুলগুলো টাওয়ালের সঙ্গে সাহায্যে মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে আয়নার সামনে। এবার নিজেকে ভালো করে পরখ করলো। তারপর গিয়ে দাঁড়ালো বিছানায় শুয়ে থাকা কাশফিয়ার পাশে। মেঝেতে হাঁটু গেড়ে বসে এক ধ্যানে কাশফিয়ার মুখটার দিকে তাকিয়ে আছে ইয়াশ। মনে মনে ভাবছে, আমার মতো হ্যান্ডসাম, ড্যাশিং, গুড লুকিং একটা ছেলেকে কিনা এই মেয়ে আধবুড়ো বলে। এমন অন্যায় মানা যায়? পাশে কারোর উপস্থিতি টের পেয়ে কাশফিয়ার চোখ খুলে তাকালো। ইয়াশকে সামনে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি দেখছেন? আমার উপমাকে। কথাটা বলে মিষ্টি হাসলো ইয়াশ। উঠে বসলো বিছানায়। কাশফিয়ার কাছে এগিয়ে গিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার ঠোঁটে। হঠাৎ স্পর্শে কেঁপে উঠল কাশফিয়া। শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াশকে। ইয়াশের ঠোঁটের ছোঁয়া গভীর হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাশফিয়ার। ইয়াশকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, কি করছেন এসব? রোমান্টিক ভূতটা বিরক্ত করছে? আমার আধবুড়ো বলার শাস্তি দিচ্ছি। প্রতি উত্তর করল না কাশফিয়া। কি যেন ভাবছে সে কিছুক্ষণ চুপ থেকে। তারপর ইয়াশের দিকে পরনের এলোমেলো শাড়িটা ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালো। ইয়াশের কানের কাছে গিয়ে বলল, আপনাকে আধবুড়ো বলার শাস্তি যদি এত মিষ্টি হয়, তাহলে আজকের পর থেকে আমি আপনাকে উঠতে বসতে 100 বার আধবুড়ো বলবো। কথাটা বলেই এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল কাশফিয়া। বারবার ডেকেও ইয়াশ দাঁড় করাতে পারলো না তাকে। ওর থেকে পালাতে যে এটা করলো, বুঝতে আর বাকি নেই ইয়াশের। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে ইয়াশ। কাশফিয়াকে ডেকেই বলছে, উপমা। আস্তে করে উত্তর দিল কাশফিয়া, কি হলো? বিছানার ওপরে রাখা শাড়িটা পরে রেডি হয়ে এসো, আমি অপেক্ষা করব। ইয়াসের কথা কাশফিয়ার কানে গেল কিনা সন্দেহ। উত্তর না পেয়ে আবারও ডাকলো ভাববে ওকে। উজ্জ্বল তখন ওর রুমের পাশে দাঁড়িয়েই যাচ্ছিল। দরজা খোলা তাই চোখ পড়লো ইয়াসের দিকে। গলা খাকারি দিয়ে বলল উজ্জ্বল, বাবা, বদমেজাজি ইয়াস কিনা বউ পাগল ইয়াসের পরিণত হয়েছে। প্রেম ভালোবাসা তো ভালোই চলছে, তা আমি চাচ্চু হচ্ছি কবে? ইয়াশ ঘুরে তাকালো ওর দিকে। আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে এসে বলল, খুব শীঘ্রই। উজ্জ্বল হাসলো কেবল, চলে গেল নিজের রুমে। ইয়াশ বসে আছে সোফায়, ফোন ঘাঁটছে নিজের। কখন কাশফিয়া ওয়াশরুম থেকে বেরোবে তারই হয়তো অপেক্ষা করছে এত সময় ধরে। উজ্জ্বলের নাম্বারটা থেকে কল আসছে বারবার। ইয়াশ ভাবলো দরকারি কিছু বলবে, উঠে পা বাড়ালো বাইরে যাবে বলে। তখনই সামনে এসে দাঁড়ালো কাশফিয়া, পেটিকোট ব্লাউজ ছাড়া, পরনে আর কিছুই নেই কাশফিয়ার। ইয়াশের দিকে তাকিয়ে বোকার মতো করে হাসছে। ইয়াশের রাগ লাগছে কাশফিয়ার এমন আচরণে। দ্রুত দরজাটা আটকে দাঁড়িয়ে আসছে। এসে ওর সামনে বলেছে মেজাজ দেখে, জামা কাপড় নেই তোমার? এসব কি? কাশফিয়া হাতের ইশারায় দেওয়া শাড়িটা নিয়েই দাঁড়িয়েছিল। ইয়াসের এমন রাগান্বিত চেহারা দেখে শাড়িটা ছুঁড়ে ফেলল বিছানায়। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে, বলল অভিমান করে, সবসময় এভাবে বকাঝকা করেন কেন? আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়লো ইয়াস। মনে মনে বকাবকি করলো নিজেকেই। মাঝে মধ্যে যে কেন এমন করে নিজেও জানে না সে। কাশফিয়ার অভিমান হয়েছে বুঝলো ইয়াস। পেছন থেকে ওকে জড়িয়ে ধরলো গিয়ে। যে শাসন করে সেই তো বেশি ভালোবাসে উপমা। ভালোবাসি কথাটা মুখে বলতে হয় না বারবার। ভালোবাসি না বাসলেও বললেও তোমাকে আমি ভালোবাসি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। তুমি আমার সূচনা ছিলে,
আর আমার শেষ নিঃশ্বাসেও তুমিই থাকবে। আমি তোমাকে ভালোবাসি উপমা, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। আমি চাই তুমি কেবল আমার হয়ে থাকো, তোমার ভাবনা, ভালোবাসা সবটাই হোক আমাকে ঘিরে। তাই তো এত আগলে রাখি তোমায়। শান্ত হলো কাশফিয়া, তাকালো ইয়াসের মুখপানে। মনে মনে নিজের ওপরেই রাগ হলো। ওর বারবার না বুঝেই কেন ভুল ভাবে ইয়াসকে। ইয়াস শক্ত করে জড়িয়ে ধরলো কাশফিয়াকে। কাশফিয়াও নিজের মাথা রাখলো ইয়াসের বুকে। ভুল বোঝাবুঝি মিটে গেল দুজনের। কিছু সময় না যেতেই হইচই শুরু হয়ে গেছে নিচে। কানে এলো ইয়াস কাশফিয়া দুজনেরই। কাশফিয়াকে রুমে বসতে বলে ইয়াস নিজে নামলো কি হয়েছে জানবে বলে। উজ্জ্বলের মুখে সবটা শুনে বুঝলো। বাড়ির আশেপাশে ঈশানকে দেখেছে মিমি সহ অন্যরাও। রাগ হলো। ঈশানের ফর্সা চেহারাটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল ইয়াস। পিছু পিছু গেল উজ্জ্বলও। কাশফিয়াদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। হয়তো আরো কিছুদিন এখানে থাকবে, তারপর আবারও লন্ডনে ব্যাক করবে ওরা। আজকে কাশফিয়া সকাল থেকেই রান্নাঘরে শাশুড়িকে সাহায্য করছে সকল কাজে। আফিয়া মাত্রই এসেছে রান্নাঘরে। কাশফিয়াকে এত কাজ করতে দেখে বারবার বলছে ওকে রুমে যেতে, কিন্তু কাশফিয়া শুনল না ওর কথা। আফিয়া এগিয়ে গেল, কাশফিয়ার হাতে থাকা খুন্তিটা কেড়ে নিয়ে বলল, তোমাকে এইসব করতে হবে না কাশফিয়া, তুমি আমার ভাইয়ের একমাত্র আদরের বউ। এইসব করছো জানলে সে আমাদের গর্দান নেবে। তুমি বরং আমাকে ফুপি ডাক শোনানোর দায়িত্বটা পালন করো। শেষের কথাটায় কিছুটা লজ্জা পেল কাশফিয়া। সুফিয়া বেগমও মুচকি হাসছেন মেয়ে বৌমার কথা শুনে। কাশফিয়ার চোখ গেল দরজার দিকে। মমি এসে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। কাশফিয়ার কেমন যেন মায়া হলো ওকে দেখে। কাছে গিয়ে কোলে নিল মমিকে। আফিয়া আর সুফিয়া বেগমের কথা মেনে যেতে শুরু করলো নিজের রুমের দিকে। রুহির রুমের পাশ দিয়েই যাচ্ছিল কাশফিয়া। দরজাটা খোলা দেখে চোখ গেল নিস্তব্ধ রুমটার দিকে। পা জোড়া থেমে গেল ওর। দরজায় লাগানো পর্দাটা সরাতেই দেওয়ালে টানানো রুহির ছবিটায় চোখ আটকে গেল ওর। আস্তে আস্তে হেঁটে গিয়ে দাঁড়ালো ছবিটার সামনে। রুহির শ্যামলা মুখের মন ভোলানো সেই হাসিটা আবারও দেখলো কাশফিয়া। নিঃসন্দেহে ওকে নাম দেওয়া যায় মায়াবতী। এই অতি সুন্দর মেয়েটাকে ইয়াস এতটা অবজ্ঞা করলো ওর জন্য। মাঝে মধ্যে এগুলো ভাবলে মনে হয় রুহি সত্যি বলতো কাশফিয়া ভাগ্যবতী। দেওয়ালে টাঙানো রুহির ছবিটাতে হাত দিয়ে ছুঁয়ে দিল কাশফিয়া। ও নেই ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেই দিন যদি কোনোভাবে রুহির জায়গায় কাশফিয়া গিয়ে দাঁড়াতো, কোনোভাবে যদি বেঁচে যেত রুহি, হয়তো মেয়েটার অপূর্ণ ইচ্ছেগুলো কিছুটা হলেও সত্যি হতো। সিমির ডাকে ধ্যান ভাঙলো কাশফিয়ার। নিজেকে স্বাভাবিক করে বেরোলো রুহির রুম থেকে। যাওয়ার আগে পুরো রুমটাতে চোখ বুলিয়ে গেল সে। ঈশানকে পাগলের মতো খুঁজে যাচ্ছে ইয়াস। ওর নামটা মাথায় এলেই রাগে রক্তবর্ণ ধারণ করেছে ওর চোখ দুটো। ঈশানকে নিজের হাতে মারতে না পারলে শান্তি পাবে না সে। এগুলো ভাবতে ভাবতেই পারিবারিক কবরস্থানের দিকে যাচ্ছিল ইয়াস। আজকে একবার ঘুমন্ত পরীটাকে দেখে আসবে সে। রুহির কবরের সামনে আসতেই থমকে দাঁড়ালো ইয়াস। ওর উপস্থিতি টের পেয়েই কেউ একজন দ্রুত চলে গেল ওখান থেকে। ইয়াসের সন্দেহ হলো, মনে হলো লোকটাকে আগেও দেখেছে। কিছু না ভেবেই পিছু নিল। কিছু দূর যেতেই সুফিয়া বেগমের সাথে ধাক্কা লাগলো ইয়াসের। ওনার চিন্তিত মুখটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? আমার উপমা ঠিক আছে? সুফিয়া বেগমের কেমন যেন ইয়াসকে এইখানে দেখে ভয়ে হাত পা কাঁপছে ওনার। তবুও নিজেকে সামলে নিয়ে বললেন, না মানে বৌমা ঠিক আছে। তাহলে এই অসময়ে এখানে আসলে যে? আমি এখানে আসছি এটা তো তোমাকে বলেই আসলাম। কি উত্তর দেবেন বুঝতে পারলেন না সুফিয়া বেগম। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলেন, এমনি ইয়াস। পুলিশের মতো জেরা করছো কেন? কারণ আছে তাই। তুমি ঈশানের সাথে দেখা করতে এখানে এসেছো, তাই না আম্মু? কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। ইয়াস বুঝলো কি করে বিষয়টা। মায়ের থমথমে মুখটা দেখে বুঝতে আর বাকি নেই তার আন্দাজটা তাহলে ঠিক।
ইয়াসের রাগ হলো প্রচন্ড। এত কিছুর পরেও ঈশানের প্রতি ওর মায়ের মায়া কমেনি। ছেলের রাগান্বিত মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। সামনের রাস্তা ধরে ইয়াস যেতে চাইলে উনি থামিয়ে দিয়ে পর হাত ধরে বললেন, ঈশান, রুহিকে মারেনি ইয়াস। রুহি তো ওর বোন, কিভাবে ওকে মারবে বল? ইয়াস এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল মায়ের থেকে। রেগে কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল উজ্জ্বলের চোখের ইশারায়। ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। আস্তে ধীরে সুফিয়া বেগমের পাশে এসে দাঁড়ালো। রাগত স্বরে বলল ওনাকে, আপনার আবেগ আপনি নিজের কাছে রাখুন চাচি। ক্যাফের সিসিটিভি ফুটেজ দেখে আমি আন্দাজ করেছি ওটা ঈশানী। বাংলাদেশ পুলিশ ওকে খুঁজছে, সেই জন্যই তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ও এসে যেই না মন ভোলানো কথা বলল, আর আপনি গলে গেলেন। আমার অসুস্থ বোনটাকে ও মেরে ফেলেছে। আপনি যদি ওর ছটফটানি দেখতেন তাহলে বুঝতেন কতটা কষ্ট পেয়ে সে মারা গেছে। আমার বোনের জায়গায় আপনার মেয়ে থাকলেও ঈশানের প্রতি এভাবে মায়া দেখাতেন? কিছু বললেন না সুফিয়া বেগম। বলার ভাষাও নেই ওনার। সত্যি তো, ঈশানের মিথ্যা কথায় এত প্রমাণ পাওয়ার পরেও তিনি বিশ্বাস করে নিলেন ও কিছুই করেনি। না না, উনি ভুল। কিন্তু ঈশানের প্রতি যে ওনার আলাদা মায়া, শতবার ভুল করেও কাছে এসে আম্মু বলে ডাকলেই ওনার মন গলে যায়। ঈশান আর উজ্জ্বল দুজনেই ছুটল রেল স্টেশনের রাস্তাটা ধরে। সুফিয়া বেগম পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ওখানে, তারপর আবার হাঁটতে শুরু করলেন ওদের সাথে। কিছু দূর গিয়েই ঈশানকে পেয়েও গেল ইয়াস। ঈশান দাঁড়িয়ে আছে রেল লাইনে, অন্যদিকে থেকে ঝনঝন শব্দ তুলে এগিয়ে আসছে ট্রেন। ঈশান বুঝলো ঈশান আত্মহত্যা করতে চাইছে, কিন্তু ইয়াসের যে ইচ্ছে করছে ওকে ইচ্ছে মতো মারতে 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 মেরে ফেলতে, বাঁচিয়ে রেখে মৃত্যুর স্বাদ দিতে। ইয়াস এগিয়ে যাচ্ছিল ঈশানের দিকে। উজ্জ্বল ওর হাতটা ধরে নিল, চোখের ইশারায় বাধা দিল যেতে। সুফিয়া বেগম লক্ষ্য করলেন সবটা। চিৎকার দিয়ে ডেকে উঠলেন ঈশানকে, ঈশান, চলে আয় বাবা, ট্রেন আসছে। ঈশান নিষ্প্রাণ চোখে তাকিয়ে দেখলো মায়ের দিকে। মৃত্যুর অতি সন্নিকটে বুঝতে পারল সে। তবুও ঠোঁটে হাসি টেনে বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে, আমি পাপ করেছি আম্মু। আমার প্রতি কোনো মায়া বাঁচিয়ে রেখো না। আমাকে মরতে দাও। আমি কাশফিয়ার ক্ষতি করতে চেয়েছি, হুঁশ জ্ঞান হারিয়ে টাকার লোভে ইয়াসকে মারতে চেয়েছি। রোহির মৃত্যুর কারণও আমি। আমি যে মরার মতো বেঁচে আছি, চোখ বুঝলেই রুহি বারবার আমার সামনে আসে, কৈফিয়ত চেয়ে বলে, ভাইয়া, আমার ভুল কি? কেন এমন করলে আমার সাথে? আমার ভেতরটায় যন্ত্রণা হয় আম্মু। আমি মুক্তি পেতে চাই। মৃত্যু ছাড়া যে এর কোনো উপায় নেই। তুমি ভালো থেকো আম্মু। তোমার এই পাপী ছেলেকে ভুলে যেও। কথাগুলো বলে থামলো ঈশান। ইয়াসের কানে বাজলো বারবার, টাকার লোভে মারতে চেয়েছে মানে? কে ঈশানকে টাকা দিয়েছে ওকে মারার জন্য? ভাবনার জগৎ থেকে বেরোলো ইয়াস। দ্রুত ছুটে গেল ঈশানকে বাঁচাতে, কিন্তু হাত উঠিয়ে ওকে থামতে বলল ঈশান। ইয়াস তবুও শুনল না ওর কথা। কাছে যাওয়ার আগেই ট্রেনের নিচে কাটা পড়ল ঈশান। ছিন্ন ভিন্ন হয়ে গেল ওর শরীরটা। পায়ের গতি কমে গেল ইয়াসের। থম মেরে দাঁড়িয়ে রইল ওখানেই। মনের মধ্যে একটু হলেও খারাপ লাগা কাজ করছে ওর। ছেলেটার চোখে যে আফসোস দেখেছিল, বাঁচতে চাওয়ার প্রবল ইচ্ছে দেখেছিল। মানুষ তার ভুল বুঝতে পারলে তো তাকে বাঁচার সুযোগ দেওয়া উচিত। এই ভেবে ইয়াস ছুটে গিয়েছিল ওকে বাঁচাতে, কিন্তু শেষ রক্ষা হলো না। একদিক থেকে ঈশানের জন্য খারাপ লাগলেও রুহির মুখটা মনে পড়লেই ঈশানের প্রতি রাগ লাগছে। ওর মনে হচ্ছে এটাই ওর প্রাপ্য। উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াসের থেকে কিছুটা দূরে। ঈশানের মৃত্যুতে যায় আসে না ওর। এত ঘৃণা জন্মেছে বোনের মৃত্যুর পরেই। আর আজ তো ঈশান নিজেই ওর মুখে বলল সবটা। সুফিয়া বেগম তখনই দপ করে বসে পড়েছিলেন মাটিতে। চোখের সামনে ছেলের মৃত্যু মানতে পারছেন না তিনি। পাথরের মতো বসে আছেন এখনো। কাঁধে কারোর স্পর্শ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ওনার স্বামী আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন সামনে। শুরু থেকে সবটা শুনলেন তিনি। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা ওনার কাছে নেই। তবুও বলেন, এটাই ঈশানের নিয়তি, মেনে নাও সুফিয়া।
আমরা কান্নাকাটি করলেও ও আর ফিরে আসবে না। ঈশানের মৃত্যুর আজ চতুর্থ দিন। সুফিয়া বেগম সেদিন থেকে দরজা লাগিয়ে বসে আছেন নিজের রুমে। প্রয়োজন ছাড়া বের হন না তেমন, যতই ভুল করুক এশান। চোখের সামনে ওর এমন যন্ত্রণাদায়ক মৃত্যু কষ্ট দিচ্ছে ওনাকে। বারবার দৃশ্যটা ভেসে উঠছে ওনার চোখের সামনে। ওকে তো ছোটবেলা থেকেই মানুষ করেছেন কোলে পিঠে করে, সবার থেকে ভালোবাসা দিয়েছেন বেশি। সেই ছেলে কিনা চোখের সামনে মারা গেল ওভাবে। কিছুতেই যে ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না সুফিয়া বেগম। দরজা হালকা খোলা ছিল। সুফিয়া বেগমের চোখ গেল দরজার দিকে। বুঝলেন কেউ দাঁড়িয়ে আছে বাহিরে। নিজেকে স্বাভাবিক করে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটাকে প্রশ্ন করলেন, কে ওখানে? সাথে সাথে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কেউ। তাকে দেখলেন সুফিয়া বেগম। কাশফিয়া এসেছে ওনার রুমে। বৌমাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলেন, কি হয়েছে মা, কিছু লাগবে? হুম, তোমাকে দেখতে আসলাম। সুফিয়া বেগম মিষ্টি হেসে বললেন কাশফিয়াকে। আচ্ছা। কাশফিয়াও হাসলো ওনার হাসির উত্তরে। হেঁটে গিয়ে বসলো বিছানায়। কিছুক্ষণ চুপ থেকে বলল সুফিয়া বেগমকে, তোমার ছেলে পাঠালো। অবাক চোখে তাকালেন সুফিয়া বেগম। ইয়াস পাঠিয়েছে তার বউকে সুফিয়া বেগমের খবর নেওয়ার জন্য? ছেলের সাথে সম্পর্কটা ওনার এতটাই তিক্ত হয়ে গেছে যে শেষ কবে সুন্দর মতো কথা বলেছিলেন তাও মনে নেই। মুখে মিষ্টি হাসি টেনে বললেন সুফিয়া বেগম, আমার মন ভালো নেই দেখে এসব বলে সান্ত্বনা দিচ্ছ? না, আমাকে তো উনিই পাঠালেন। তুমি নাকি একা একা বসে আছো মন খারাপ করে, আমাকে বলল কিছুক্ষণ এসে কথা বলতে। কথাগুলো শুনে মনের মধ্যে ভালো লাগা কাজ করলো সুফিয়া বেগমের। অজান্তেই চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার। ইয়াসের তবে রাগ কমেছে ওর মায়ের প্রতি? এই দিনটার জন্যই তো সে অপেক্ষা করেছিলেন তিনি। এক ছেলের পরিবর্তে খুশি হলেন অন্য ছেলের মৃত্যুতে। যে ভেতরটা পুড়ছে ওনার। সুফিয়া বেগম আর ইয়াস দাঁড়িয়ে আছে পাশাপাশি। ইয়াস ছাদে এসেছে অনেকক্ষণ। সুফিয়া বেগম এসেছিলেন রোদে শুকাতে দেওয়া কাপড়গুলো নিতে। তখনই দেখলেন ছেলেকে। মনে হচ্ছে কথা বলবে। কতদিন হলো আম্মু ডাক শোনেন না এই ইয়াসের মুখে। নিজেই গিয়ে পাশে দাঁড়ালেন ইয়াসের। ইয়াস দেখলো কিনা সন্দেহ। নীরব রইল সে। সুফিয়া বেগম প্রথমে কথা না বললেও কিছুক্ষণ অপেক্ষা করার পর নীরবতা ভেঙে বললেন তিনি, আমি তোমার সাথে কথা বলতে চাই ইয়াস। সময় আছে তোমার? ইয়াস আগের মতোই দাঁড়িয়ে থেকেই উত্তর দিল সুফিয়া বেগমের কথায়, শুনছি। আমার প্রতি তোমার এত রাগ কেন ইয়াস? আমাকে আম্মু বলে ডাকতে মুখ রোধ করে তোমার? আমার কি ইচ্ছে করে না তোমার মুখে আম্মু ডাক শুনতে? কেন এত দূরত্ব বাড়ালে এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোর সাথে? ইয়াস আলতো হাসলো তার ছেলের সুরে বলল, তোমার তো বয়স কম হয়নি আম্মু, রাগ আর অভিমানের মধ্যে ফারাক বুঝতে পারো না? কথা নেই সুফিয়া বেগমের মুখে। ইয়াসের কথার মানে কি এটাই? সে যে অভিমান করেছে মায়ের ওপর। সুফিয়া বেগম চুপসে যাওয়া মুখটা দেখে হাসি পেল ইয়াসের। ছাদের রেলিংয়ে ভর দিয়ে তাকালো আকাশ পানে। দীর্ঘশ্বাস ছেড়ে বললেও ওনাকে, আমারও তোমার স্নেহ পেতে ইচ্ছে করতো আম্মু। প্রচন্ড জ্বরে গা পুড়ে গেলে একা রুমে শুয়ে থেকে বিড়বিড় করে আমি তোমাকেই ডাকতাম। আশা করতাম তুমি আসবে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে, নিজ হাতে ভাত মেখে খাইয়ে দিবে আমাকে। তুমি কি এসব কখনো করেছো? তোমার সব ভালোবাসা তো ছিল কেবল ঈশানের জন্য। একটা সত্যি কথা বলো তো, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলে তোমরা? দুপা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ইয়াসের দিকে। বলতে ইচ্ছে করলো ওনার, ইয়াস তোমাকেও আমি ভালোবাসি বাবা। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। মুখ ফুটে বললেন না কিছুই। মায়ের নির্বাক চাহনি দেখে আবারও বলল ইয়াস, তুমি আমাকে ভালোবাসোনি আম্মু? আমাকে সবসময় দূরে ঠেলে দেওয়ার কারণটা কি বলবে? এই যে তোমাদের এত অভিযোগ আমি বাড়িতে আসি না, তোমাদের সাথে কথা বলি না, এগুলো কি এমনি এমনি? আমার ভেতরটাও পড়তো, আমারও কষ্ট হতো। বারবার মাথায় ঘুরতো কেন আমার আম্মু আমাকে দূরে ঠেলে দিয়ে অন্য কাউকে বুকে টেনে নেন। আমি কি তার ছেলে নই? ছেলের এমন প্রশ্নে কি উত্তর দিবেন বুঝে উঠতে পারলেন না সুফিয়া বেগম। মুখ চেপে ডুকরে কেঁদে উঠলেন তিনি। নিজের দোষেই কি তবে দূরত্ব বাড়ালেন ছেলের সাথে? ইয়াসের মনে এত অভিমান জমে আছে ওনার প্রতি।
কিভাবে বুঝবেন উনি? কখনো ইয়াসের খারাপ চাননি, ভালো হবে ভেবেই তো পাঠিয়েছিলেন বিদেশে। পড়াশোনা করে ছেলে মানুষ হবে এই আশাই তো ছিল ওনার মনে। মা ছেলের মধ্যে এত দূরত্ব বাড়বে জানলে কখনোই করতেন না এইসব। নিজেকে সামলে নিলেন সুফিয়া বেগম। বললেন ইয়াসকে, আমি তোমার আম্মু ইয়াস। তুমি আমাকে মানো আর না মানো, আমি তোমাকে পেটে ধরেছি, পৃথিবীর আলো দেখিয়েছি। মা, তোমাকে ভালোবাসি ইয়াস। তুমি ভুল বুঝছো আমাকে। ইয়াস হেসে উড়িয়ে দিল কথাটা। হয়তো বিশ্বাস করেনি। সুফিয়া বেগমও বুঝলেন বিষয়টা, তবুও বলতে শুরু করলেন তিনি। তুমি বা আফিয়া তখনও পৃথিবীতে আসনি। তোমার দাদি, বাড়ির লোক, পাড়া প্রতিবেশী আমাকে কত কথা শোনাতো, বাচ্চা কাচ্চা হচ্ছিল না তাই। না পেরেই ঈশানকে নিয়ে এসেছিলেন তোমার বাবা। তারপর তোমার বোন এলো, তুমি এলে। পেটে না ধরলেও ঈশান আমার প্রথম সন্তান, তাই হয়তো ওর প্রতি এত ভালোবাসা আমার। আমি তোমাকেও ভালোবাসি ইয়াস, তুমি আমার নিজের ছেলে। কথাগুলো বলে থামলেন সুফিয়া বেগম। ইয়াসকে ওখানে রেখেই দৌড়ে চলে গেলেন ছাদ থেকে। কাশফিয়া এত সময় দাঁড়িয়েছিল সিঁড়ির দরজার কাছে। ইয়াসের যে ওর আম্মুর প্রতি রাগ অভিমান জমে আছে তা অজানা নয় কাশফিয়ার, তবে কখনোই কথা বলেনি এগুলো নিয়ে। আজ কেমন খারাপ লাগা কাজ করছে শাশুড়ির অশ্রু ভেজা চোখগুলো দেখে। ওনার চোখে মুখে যে ইয়াসের প্রতি মায়া আর অপরাধ বোধ ছিল তাই স্পষ্ট দেখেছে কাশফিয়া। কাশফিয়া এসে দাঁড়ালো ইয়াসের পাশে, বলল, ওকে, মায়ের প্রতি রাগ অভিমান জমিয়ে রাখতে নেই। উনি আর কতদিন বলুন? এবার না হয় যাওয়ার আগে সবার সাথে সম্পর্কটা ঠিক করে যাব। পরের বার এসে ওনাকে না পেলে আফসোস হবে না আপনার? ইয়াশ চুপ করে রইল। কিছুক্ষণ পর তাকালো কাশফিয়ার দিকে। ওর যে আজ কষ্ট হচ্ছে। কাশফিয়ার তো আম্মু নেই, তাই এত আবেগী কথা বলছে। কিন্তু ইয়াসের আম্মু যে থেকেও না থাকার মতো ছিল। কখনোই ভালোবেসে কাছে টেনে নেননি ওকে। এমনি এমনি কি দূরত্ব বাড়িয়েছে এই বাড়ির সাথে? দীর্ঘশ্বাস ছাড়লো ইয়াস, বলল কাশফিয়াকে, আম্মু আমাকে ভালোবাসে না উপমা। আমার জীবনে উনি থেকেও না থাকার মতো ছিলেন আজীবন। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, আমি কি মায়ের নিজের ছেলে? কে বলল উনি আপনাকে ভালোবাসেন না? আপনার ছোটবেলার জামা কাপড় খেলনা সব উনি যত্ন করে রেখে দিয়েছেন। সামনে এসে কথা বলার সময় পান না, তাই আপনার কথা মনে পড়লে ওগুলো আঁকড়ে ধরেই কান্নাকাটি করেন। ইয়াসের ভেতরটায় কেমন যেন অদ্ভুত অনুভূতিও হচ্ছে। কোথাও না কোথাও মায়ের জন্য খারাপ লাগা কাজ করছে ওর। ইয়াস কি তবে ভুল ভাবছে মায়ের ব্যাপারে? ওর কি উচিত সব মান অভিমানের দেওয়াল ভেঙে ফেলা? কি যেন ভেবে কাশফিয়াকে ছাদে রেখে দৌড়ে নিচে গেল ইয়াস। কাশফিয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে তাকিয়ে রইল ইয়াসের যাওয়ার পানে। সময়টায় হেমন্তের শেষ প্রান্তে আস্তে আস্তে শীতের আগমন ঘটেছে প্রকৃতিতে। ইয়াস কাশফিয়াকে নিয়ে কৌশিকদের গ্রামে এসেছে। ইনায়া বারবার কল দিচ্ছিল আসার জন্য। ইচ্ছে না থাকলেও না করতে পারেনি ইয়াস। কাশফিয়ারও ইচ্ছে হয়েছে যাওয়ার আগে নিজের গ্রামটা ঘুরে যাবে। গ্রামের রাস্তা খুব একটা ভালো না, গাড়ি ভিড়তে ঢুকবে ঠিকই, তবে কাশফিয়ার ইচ্ছে করছে ইয়াসের সাথে পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যাবে। কাশফিয়া আর ইয়াস যাচ্ছিল ভাঙাচোরা ছোট্ট চায়ের দোকানটার সামনে দিয়ে, যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। কাশফিয়া হাঁটা থামিয়ে দাঁড়িয়েছিল ওখানেই, বারবার দোকানটার দিকে তাকিয়ে খুঁজছে কাউকে। ইয়াস বিরক্ত হয়ে বলল কাশফিয়াকে, কি হলো উপমা, দাঁড়িয়ে আছো যে? কাশফিয়া মিষ্টি হেসে ইয়াসের হাতটা ধরলো, কাঁধে মাথা রেখে বলল, এখানেই আমার প্রথম দেখা হয়েছিল আপনার সাথে, মনে আছে আপনার? ইয়াস মুচকি হেসে বলল কাশফিয়াকে, এখানে আমাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল। বিস্মিত নেত্রে ইয়াসের মুখপানে তাকালো কাশফিয়া। অবাকের সহিত বলল, ওকে, তাহলে প্রথম দেখা কোথায় হয়েছিল? তোমার স্কুলের প্রোগ্রামে। কি? কবে, কখন? ইয়াস কেবল হাসলো, উত্তর দিল না কাশফিয়ার কথায়। চায়ের দোকানের ভদ্রলোক এগিয়ে আসলো ওদের দিকে। ইয়াসের থেকে চোখ সরিয়ে ভদ্রলোকের দিকে তাকালো কাশফিয়া, মুখে হাসি টেনে বলল ওনাকে, কেমন আছেন চাচা? ভালো আছি মা, তুমি কেমন আছো? বাড়িতে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো যে? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে দেখবো বলেই দাঁড়িয়েছিলাম এত সময়। ভদ্রলোক হাসলেন কাশফিয়ার কথায়। ইয়াসের সাথেও কিছুক্ষণ কথা বললেন উনি।
তারপর দুজনেই বিদায় জানিয়ে চলে গেলেন কৌশিকদের বাড়িতে। ইয়াশ আর কাশফিয়া বসে আছে ড্রয়িং রুমে। কাশফিয়ার মামি ওদের জন্য খাবার বানাতে ব্যস্ত। ইয়াশ তো ফোন ঘাঁটছে। কাশফিয়া চুপচাপ বসে আছে ওর থেকে কিছু দূরে। বারবার কৌশিক ইনায়ার রুমের দিকে তাকিয়ে দেখছে ইনায়া বের হলো কিনা। ইয়াশ আর কাশফিয়া যেখানে বসে আছে সেখান থেকে ইনায়াদের রুমের দূরত্ব খুব একটা বেশি না। দরজাটাও আধ খোলা। হঠাৎই কাশফিয়ার কানে আসলো ইনায়ার কথা। কান্নারত কণ্ঠে বারবার বলছে ইনায়া, আহ আস্তে, ব্যথা পাচ্ছি আমি। ইনায়ার কথার উত্তরে বলল কৌশিক, বাচ্চাদের মতো কান্নাকাটি লাগিয়েছিস কেন? আসতেই তো দিচ্ছি। কাশফিয়ার কান পেতে শুনল কথাগুলো। শুকনো ঢোক গিলে একবার ইয়াসের দিকে তাকালো, পরে আবারও মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই দিন দুপুরে কি সব শুরু করেছে এরা স্বামী স্ত্রী? একা একা কি কথা বলছো উপমা? হঠাৎই প্রশ্নে চমকে তাকালো কাশফিয়া। মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে মুহূর্তেই। মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছে সে। নিজেকে সামলে উত্তর দিল ইয়াসের কথার, কই কিছু না তো। কাশফিয়া একটা ক্যাবলা মার্কা হাসি দিল ইয়াসের দিকে তাকিয়ে। আবারও কৌশিক ইনায়ার রুমের দরজার সামনে চোখ গেলে দেখলো ওর মামাতো বোন স্নেহা দাঁড়িয়ে আছে দরজার সামনে। মনোযোগ দিয়ে দেখছে ভেতরে কি হচ্ছে। চোখ দুটো গোল গোল করে কাশফিয়া তাকিয়ে আছে স্নেহার দিকে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে ধমক দিয়ে বলে উঠেছে ওকে, স্নেহা, কি অসভ্যতম হচ্ছে এগুলো? ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? বোনের বড়সড় ধমকে কেঁপে উঠছে স্নেহা। দ্রুত কাশফিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। বলছে মিনমিনে কণ্ঠে, বকছো কেন আপু? বকছি কেন মানে? তুই ওখানে দাঁড়িয়ে কি দেখছিলি? অতিরিক্ত পেকে গেছিস তাই না? ইয়াসের মেজাজ খারাপ হচ্ছে কাশফিয়ার এমন ব্যবহারে। একে তো এখানে এসে বিরক্ত লাগছে, আরেক কাশফিয়ার চেঁচামেচি। বিরক্ত ধমকের সুরে বলে উঠছে ইয়াস, উপমা কি হচ্ছে এইসব? কি হচ্ছে মানে? রুমে ভাইয়া ভাবি। পুরো কথাটা বলতে পারলো না কাশফিয়া। জিভ কেটে তাকালো অন্যদিকে। হুঁশ জ্ঞান হারিয়ে কি সব বলে দিচ্ছিল নিজেও জানে না সে। ইয়াস ওর হাত দুটো ঘোরালো নিজের দিকে। কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো, ভাইয়া ভাবি কি? কাশফিয়া কি বলবে বুঝলো না। তাকিয়ে রইল স্নেহার দিকে। স্নেহা আমতা আমতা করে বলল, ভাবির ঘাড়ে ব্যথা করছিল, ভাইয়া মলম লাগিয়ে দিচ্ছে। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ায়নি স্নেহা। ছুটে চলে গেছে ড্রয়িং রুম ছেড়ে। কাশফিয়া হাঁ করে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। নিজের মাথার নিজে গাঁটটা মেরে বলল বিড়বিড় করে, সি সি নাউজুবিল্লাহ, এত খারাপ মাইন্ড আমার, কি সব ভেবে বসে আছি। ইয়াস হয়তো বুঝলো কিছু। হাসতে হাসতে গিয়েও বসলো সোফায়। কাশফিয়া দাঁড়িয়ে রইল আগের জায়গাতেই। বোকা বোকা চাহনিতে তাকিয়ে রইল ইয়াসের হাসি মাখা মুখটার দিকে। ইয়াস হাসি থামালো। কাশফিয়ার হাত টেনে নিজের কোলে বসিয়ে বলল, যখন তখন এমন দুষ্টু চাহনি দিয়ে আমাকে সিডিউস করার চেষ্টা করো না তো বউ। আমি কন্ট্রোল হারিয়ে ফেললে প্রতিবারের মতো তুমি পালানোর জন্য কান্না করবে কিন্তু। লজ্জা পেল কাশফিয়া। মুখ লুকালো ইয়াসের বুকে। হাসলো ইয়াস। বইয়ের কাজে ওর কথায় লজ্জা পেয়ে ওর বুকেই মুখ লুকালো উপমা। ইনায়া মাত্রই বের হলো রুম থেকে। সাথে ছিল কৌশিকও। ইনায়া মজা করলেও লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কৌশিক। দাঁত কিরমির করে বলল ইয়াসকে, বুড়ো বয়সে বাচ্চা মেয়ে বিয়ে করলে এই হয়। লজ্জা শরমের মাথা খেয়েছে এই ছেলে। ফটাফট উত্তর দিল ইনায়া, তুমি কেমন আমার জানা আছে। নিজেও তো আধ বুড়ো। কপাল ভালো তাই পেয়েছো আমাকে। এত মেজাজ কিসের তোমার? ওর বউকেও মারবে, কাটবে, আর যা ইচ্ছা করবে। তোমার কি? সবসময় গ্যাসের পক্ষ নিয়ে কথা বলবে না তো ইনায়া। ওর বউ হওয়ার আগে কাশফিয়া আমার বোন। ভাইয়ার কথা কানে আসলো কাশফিয়ার। দ্রুত সরে গেল ইয়াসের কাছ থেকে। কৌশিক রসকসহীন চেহারাটা দেখে রাগ হলো ইয়াসের। বুঝে পায় না ইয়াস আগে তো কৌশিকের কি এমন হলো যে ইয়াসকে দেখলেই মুখের হাসি মিলিয়ে যায়। ইয়াস উঠে দাঁড়ালো কৌশিকের কথার উত্তর দিলে সেও পাল্টা উত্তর দিল। দুজনের মধ্যে তর্কাতর্কি হলো অনেকক্ষণ। ইয়াস রেগে বেরিয়ে আসতে চাইলে কাশফিয়াও যেতে চাইলো ওর সাথে। বাধা দিল কৌশিক। রক্তচক্ষু নিয়ে কৌশিকের দিকে তাকিয়ে রইল ইয়াস। ঝাড়া মেরে কাশফিয়ার হাতটা ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নিজের সীমানার মধ্যেই থাকবি কৌশিক।
উপমা এখানে থাকতে চাইলে আমি আটকাবো না, কিন্তু জোর করে ওকে আমার থেকে দূরে সরাতে চাইলে খারাপ হবে। কি খারাপ হবে? মারবি আমাকে? দরকার পড়লে তাই করব। ইয়াশ। কৌশিক আর ইয়াশের ঝগড়া থামলো দেখে বিরক্ত হচ্ছে কাশফিয়া। এমনিতেই সকাল থেকে মাথাটা ওর ঘুরছে ভন ভন করে, তার মধ্যে এই সব ঝামেলা। কাশফিয়ার শরীরটা কেমন অবশ হয়ে আসছে, চোখের সামনে সবকিছু অন্ধকার ঠেকছে। ইয়াসের হাতটা ধরে ওর কাঁধে মাথা রেখে কাশফিয়া চোখটা বন্ধ করে শ্বাস ফেলে ওকে বলল, বাড়ি চলুন, আমার ভালো লাগছে না এখানে। বোনের অবস্থা দেখে চিন্তা হলো কৌশিকের, উদ্বিগ্ন হয়ে বলল, কাশফি, বোন আমার, কি হয়েছে তোর? আমাকে বল, কি হয়েছে? কথা বলল না কাশফিয়া। ভাইয়ের প্রতি অভিমান জমেছে ওর। ঠিক করেছে আর কথা বলবে না কৌশিকের সাথে। ইনায়া হয়তো বুঝলো কাশফিয়ার অভিমানের কারণ। চোখের ইশারায় ইয়াসকে বলল ওকে নিয়ে রুমে যেতে। ইয়াস তেমন পাত্তা দিল না ইনায়ার কথায়। কাশফিয়াকে কোলে নিয়ে তখনই বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে চোখের ইশারায় শাসিয়ে গেল কৌশিককে। ইনায়া বারবার ডাকলেও শুনল না ইয়াস। বিছানায় শুয়ে আছে কাশফিয়া, ওকে ঘিরে রেখেছে বাড়ির সবাই। হুট করেই ওর শরীর খারাপ হলো কেন বুঝে আসছে না কারোরই। ডাক্তার ডাকতে গেলে বারবার মানা করেছে কাশফি, সবাইকে বুঝিয়েছে ওর কিছুই হয়নি। সবার সাথে কথা বলা শেষে কাশফিয়া ঘাড় কাত করে তাকিয়েছে সোফায় থাকা ইয়াসের দিকে। ওর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কাশফিয়ার এমন অবস্থা দেখেই হয়তো চিন্তা হচ্ছে। সুফিয়া বেগম লক্ষ্য করলেন বিষয়টা। এক এক করে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই। ইয়াস এসে বসলো কাশফিয়ার পাশে। ওর হাত টেনে চুমু দিল বেশ কয়েকটা। কাশফিয়া মুচকি হেসে বলল ইয়াসকে, আমি ঠিক আছি। সত্যি তো? হুম। কাল আমরা ফিরছি। দ্রুত উঠে বসলো কাশফিয়া, বলল ইয়াসকে, কোথায়? যেখানে ছিলাম এতদিন। আরো কিছুদিন থাকি, আমার যেতে ইচ্ছে করছে না। কথাগুলো শুনলো না ইয়াস, নানা বাহানা দিয়ে বলল কাশফিয়াকে, কালই তাদের ফিরে যেতে হবে। গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়ল কাশফিয়া। বারবার ডাকলেও শুনলো না ইয়াসের কথা। ইয়াস জানে কি করলে ওর উপমার এই রাগ গলে পানি হয়ে যাবে, তাই আর জোরাজোরি না করে চলে গেল রুম থেকে বেরিয়ে। সময়টা সন্ধ্যা, মাত্রই রুমে ঢুকলো ইয়াস। কাশফিয়া বিছানায় পড়ে ঘুমাচ্ছে বেঘোরে। ইয়াস আর বিরক্ত করলো না ওকে। হাতে থাকা শপিং ব্যাগটা বিছানার এক পাশে রেখে আবারও দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। নিচে নামবে বলেই যাচ্ছিল ইয়াস, চোখ গেল রোহির রুমের দিকে। দরজাটা আধ খোলা দেখে ইচ্ছে হলো ভেতরে ঢুকবে। দেরি করলো না ইয়াস, দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। পুরো রুমে চোখ বুলালো একবার। দেওয়ালে টানানো রোহির ছবিটার দিকে চোখ গেল তখন। আস্তে আস্তে হেঁটে সামনে গিয়ে দাঁড়ালো, ভালো করে দেখলো ছবিটা। ছবিটা যেখানে টানানো তার থেকে খানিকটা দূরে কলমে কালি দিয়ে লেখা, আমি কানের কোণের সাজে সাজতে চাই ইয়াস। লাল টুকটুকে শাড়ি পরে তোমার বউ হতে চাই আমি। আমাকে বউ বানাবে? কিছুটা পিছিয়ে গেল ইয়াস। গলাটা কেমন শুকিয়ে আসলো ওর। এই লেখাগুলো নিশ্চয়ই অনেক আগের। ইয়াস আজ খুব খারাপ লাগছে ইয়াসের। রুহি কেন এমনটা করলো? ইয়াসের থেকে পারফেক্ট কেউ হয়তো ওর জন্য অপেক্ষা করছিল। কেন ওকে বাঁচাতে নিজেই বিদায় নিল পৃথিবী থেকে? ইয়াসের যে কষ্ট হয় আজও। বারবার রুহির মুখটা ভেসে ওঠে চোখের সামনে। নিজেকে অপরাধী মনে হয় ওর। ইয়াস মিস করে সেই ছোট্ট রুহিকে। বারবার ওর রুমের সামনে এসে উকি ঝুঁকি মারতো রুহি। বড় সড় ধমক দিলেই আবারও কান্না করে বসতো। ইয়াস যখন লন্ডনে চলে যায়, রুহি ব্যতীত কারোরই হয়তো মন খারাপ হয়নি তখন। মেয়েটার কান্না দেখে প্রথমবারের মতো ওর জন্য মায়া হয়েছিল ইয়াসের। মাথায় হাত বুলিয়ে বলেছিল ও ফিরে আসবে আবার। রুহির চোখে মুখে তখন খুশির ঝিলিক দেখা দিয়েছিল। ইয়াস বাড়ি আসার পর যখন দেখা হলো ওদের, তখন রুহির চাহনিতে ইয়াসের প্রতি অদ্ভুত এক মায়া ছিল। ইয়াস কি আর জানতো মেয়েটা তখনও নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতো ইয়াসকে। জানলেই বা কি করত? এই ব্যাপারে যে ও বরাবরই কঠোর। নিজের ভালোবাসা উপমা ব্যতীত আর কাউকেই দেবে না সে। ইয়াস কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেল। দেওয়ালে টানানো রুহির ছবিটায় হাত ছুঁয়ে বলল, আমি তোকে ভুলিনি রুহি, মনে রেখেছি।
রাখবো আজীবন। তখনই কানে আসলো উজ্জ্বলের ডাক। ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াস। চোখের চশমাটা ঠেলে উজ্জ্বল বলল ইয়াসের উদ্দেশ্যে, ছাদে যাবে ইয়াস? কেন? অনেক দিন হলো আড্ডা দেই না আমরা। কাল তো চলেই যাবে, চলো আমরা জমিয়ে আড্ডা দেই। ইয়াস মুচকি হেসে সম্মতি জানালো উজ্জ্বলের কথায়। রুহির রুমে দরজাটা আটকে চলে গেল দুজন মিলে ছাদে। কৌশিক আগে থেকেই অপেক্ষা করছিল ইয়াসের আসার জন্য, তবে ইয়াস ওকে দেখে খুব একটা খুশি হয়নি। মুখ দেখেই বোঝা যাচ্ছে তা। উজ্জ্বল দুজনকে একসাথে করেছে ওদের মধ্যে বনিবনা করিয়ে দিতেই। পাশাপাশি চেয়ারে বসে আছে ইয়াস আর কৌশিক, মাঝখানে উজ্জ্বল। পিনপতন নীরবতা বিরাজ করছে জায়গাটাতে। নীরবতা ভেঙে প্রথম কথা বলল উজ্জ্বলই। তোমরা না ভালো বন্ধু ছিলে, বন্ধুত্বের সম্পর্কে এত তিক্ততার কারণ কি জানতে পারি? ইয়াস কথা বলল না, ভাবলেশীন ভাবে বসে রইল আগের মতোই। তবে কৌশিক কথা বলল, মেজাজ দেখিয়েই বলল সে, ইয়াস ভুল করেছে। তুমি জানো ওর নজর খারাপ। ইয়াস আমার ছোট বোনের দিকে কুনজর দিয়েছিল বহু বছর আগে। তখনই ওর সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল আমার। আমি তো মজা ভেবেই উড়িয়ে দিয়েছিলাম ওর কথা। এত বছর পর এসে আবারও ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছে আমার বোনকে। ইয়াস ভুরু কুচকে তাকালো কৌশিকের দিকে, তারপর বলল, বিয়ে করা ভুল? তুই তাহলে বিয়ে করেছিস কেন? কুনজর দিই আর সুনজর দিয়েছি তো আমার বইয়ের দিকে। তোর এত সমস্যা কিসের? আমার ভালোবাসাকে কুনজর ভেবে ভুল করছিস তুই কৌশিক। বিয়ে করা ভুল নয়, কিন্তু তোকে তো আমি পাঠিয়েছিলাম আমার বোনের খবর নেওয়ার জন্য, ওকে দেখে রাখার জন্য, ভুলিয়ে ভালিয়ে বিয়ে করার জন্য নয়। তোর বোনের ভাগ্য ভালো আমার মতো বর পেয়েছে, আর দেখে শুনে রাখার একমাত্র উপায় হলো বিয়ে করা। আমি আবার লয়াল, বিয়ে শাদী ছাড়া কারোর দায়িত্ব নেব কেন? তাই সোজা বিয়ে করে বউ বানালাম। এখন খালি জুনিয়রদের মুখে আব্বু আম্মু ডাক শোনা বাকি। অসভ্যতামোর একটা সীমা থাকে ইয়াস। কি আজব, বিয়ে করছি বাবা হব না? চুপ রইল কৌশিক। ওর রাগের কারণ হলো সেদিন ইয়াসের অমন উগ্র আচরণে। বাইরের লোকেদের সামনে ওকে ছোট করে করছে ইয়াস, না জেনে না বুঝে। কাশফিয়াকে এই কথা শুনিয়েছে ওরা, এই জন্যই এতটা ক্ষেপে আছে কৌশিক। কিন্তু কি আর করবে, সেই তো বোন ওর, পাগল প্রায় ইয়াসের জন্য। চোখ মুখ শক্ত করলো কৌশিক, বিড়বিড় করে বলল, আমার বোকা বোন এই অসভ্য ছেলের মধ্যে কি দেখে এত পাগল হয়েছে কে জানে। তুই মাথা মোটা গর্ধব জানার পরেও ইনায়া তোর মধ্যে যা দেখে পাগল হয়েছে। কৌশিক রাগে তাকালো ইয়াসের দিকে। এই ইয়াসের মুখের ওপর অপমান করে বসে সব সময়, এই জিনিসটাও অপছন্দ কৌশিকের। ইয়াসের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে আগের মতোই। ওর কথায় কে কি ভাবলো তাতে যায় আসে না কিছুই। কৌশিক কিছু বলতে নিলে থামিয়ে দিল উজ্জ্বল। বলল কৌশিকের উদ্দেশ্যে, কাশফিয়া ইয়াসের কাছে ভালো আছে কৌশিক, আর ঝামেলা করো না, তুমি মেনে নাও ওদেরকে। কৌশিক মুখে বিরক্ত নিয়েই উত্তর দিল, মেনে না নিয়ে উপায় আছে? ইয়াস হাসলো কৌশিকের কথায়, মুখ ভেংচি কেটে উঠে চলে যেতে যেতে বলল, তুই মেনে না নিলেও আমার যায় আসে না, আমার যা পাওয়ার পেয়ে গেছি। ইয়াস যাওয়ার পরে চলে গেল কৌশিকও। উজ্জ্বল হাসছে আর ভাবছে মনে মনে সেই দিনের কথা। মাঝখানে একবার দেশে এসেছিল ইয়াস, বাড়ির কেউ না জানলেও উজ্জ্বল জেনেছিল কোনোভাবে। ইয়াসের বন্ধুর স্কুলের প্রোগ্রাম ছিল, চিফ গেস্ট হিসাবে ডাকা হয়েছিল ওকে। এর সপ্তাহখানেক পরেই ইয়াসের লন্ডন ব্যাক করার কথা ছিল। পড়াশোনার ক্ষতি হচ্ছিল ওর ওখানে থেকে। উজ্জ্বল সেদিন ইয়াসের সাথে দেখা করতে গিয়েছিল স্কুলে। উজ্জ্বল যখন অফিস রুমে ইয়াসের কাছে গেল, তখন জানালার কাছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কিছু দেখছিল ইয়াস। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে ছিল এক মেয়ে, পরনে ইয়াসের পছন্দের নীল রঙের শাড়ি, হাতে এক গুচ্ছ কদম ফুল। টুপটাপ বৃষ্টি পড়ছিল তখন। মেয়েটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি, কোমর পেঁচিয়ে যাওয়া কোমর পেরিয়ে যাওয়া লম্বা ঘন কালো চুল, ডাগর ডাগর আঁখি, সবকিছুই অদ্ভুত আকর্ষণ করেছিল কৌশিককে। ইয়াসকে বারবার ইচ্ছে করছিল কাছে গিয়ে ছুঁয়ে দিতে মেয়েটাকে। পরে আবার নিজেই নিজেকে বকুনি দিচ্ছিল ইয়াস,
কি ভাবছে সে? মেয়েটার বয়স খুব বেশি হলে 15 কি 16 হবে। ইয়াসের বয়সের সাথে 11 কি 12 বছরের গ্যাপ তো হবেই। ইয়াস কিনা এই মেয়েকে নিয়ে আকাশ পাতাল ভেবে যাচ্ছে, তাও প্রথম দেখাতেই। না না, ইয়াস এগুলো মানায় না। এই ভেবে নিজেকে মনে মনেই বকাঝকা দিল ইয়াস। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো ইয়াস। দেখলো উজ্জ্বল দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। স্কুল থেকে বেরিয়ে দুজনে মিলে কথা বলল অনেকক্ষণ। প্রায় সপ্তাহ খানেক পর ইয়াস যখন ফিরে যাবে, তখন আবারও দেখা হয় মেয়েটার সাথে। কিন্তু তখন ওর সাথে ছিল কৌশিক। বুঝতে বাকি নেই, ইয়াসের এই হলো কৌশিকের একমাত্র বোন, যার গল্প শুনে এসেছে এতদিন ধরে। সেই দিনও ইয়াসের সাথে উজ্জ্বল ছিল। ওর ভাবুক চেহারা দেখে প্রশ্ন করলো উজ্জ্বল, এত কি ভাবছো শুনি? বলল উত্তরে, দিব কি, বলেই দেখো। আমার এক এক বন্ধুর প্রেমে পড়েছে বুঝলে, কিন্তু মেয়েটার তুলনায় ওর বয়স অনেক বেশি। মেয়েটাকে ভুলতে চাইলেও পারছে না, স্বপ্নে এসে উকিঝুঁকি মারছে বারবার। মনে কৌতূহল জাগছে তার সম্পর্কে জানার জন্য। আমার বন্ধুর কি করা উচিত? উজ্জ্বল বুঝলো ইয়াস কোনো বন্ধুর কথা বলছে না, বরং ওর নিজের কথাই বলছে। মুচকি হেসে কাঁধে হাত রেখে বলল ইয়াসকে, ভালোবাসা কি আর এসব বাধা মানে? তোমার বন্ধু তাকে মন থেকে ভালোবাসলে ঠিক পেয়ে যাবে। তবে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরলেই না সফলতা আসবে। উজ্জ্বলের কথাই খুশি হলো ইয়াস, হেসে বিদায় জানালো ওকে। আজ আবারও উজ্জ্বলের মনে পড়লো সেই দিনের কথা। বহুবার সেই অপরিচিতা সম্পর্কে শুনেছে ইয়াসের মুখে। যখন হুট করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো, সেই দিনই বুঝে গেছে এই মেয়েই ইয়াসের ভালোবাসা। হঠাৎ দেখা হওয়া সেই অপরিচিতা। ইয়াসদের যাওয়ার সময় হয়ে গেছে। সুফিয়া বেগম আর আনোয়ার সাহেব চুপ করে আছেন। যে কয়দিন ইয়াস থেকেছে এখানে বহুবার বলেছেন এবার আর ফিরে না যেতে, কিন্তু ইয়াসের এক কথা, সে তার কাজ ছেড়ে এখানে পড়ে থাকতে পারবে না। কাশফিয়ারও তেমনই ইচ্ছে নেই যাওয়ার। সে সকাল থেকেই কান্না করে যাচ্ছে যাবে না বলে। ইয়াস পাত্তা দেয়নি ওইসবে। মমিকে কোলে নিয়ে গাড়িতে বসে আছে কাশফিয়া। ইয়াস কথা বলছে উজ্জ্বলের সাথে। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই কানে আসলো সুফিয়া বেগমের কণ্ঠস্বর, আবার কবে আসবে? ঘুরে তাকালো ইয়াস। মায়ের কথার উত্তরে বলল সে, হয়তো আর আসবো না। আমার মৃত্যুর খবর পেলে অন্তত এসো। মায়ের অভিমানী কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল ইয়াসে। কথাটা শুনে কষ্ট পেল হয়তো। কাল কাশফিয়ার কথাই ছুটে গিয়েছিল ওনার সাথে কথা বলবে বলে। মায়ের রুমের সামনে গিয়ে ফিরে এসেছে আবার। জড়তা কাজ করছিল ওর মধ্যে। মাকে কি ওকে দূরে ঠেলে দিবে নাকি বুকে টেনে নিবে? এইসব প্রশ্নই বারবার ঘুরছিল মাথায়। তখন তো ইয়াস ফিরে আসলো, কিন্তু এখন ইচ্ছে করছে ওনার সাথে কথা বলতে। সব মান অভিমানের দেওয়াল ভেঙে ছোটবেলার মতো করে জাপটে ধরতে ইচ্ছে করছে মাকে। ছেলের থেকে কোনো উত্তর আসবে না জানেন সুফিয়া বেগম, তাই আশাও করেননি। সবাইকে গেটের সামনে রেখেই চলে যাচ্ছিলেন উনি। দুই এক পা বাড়াতেই কানে আসলো ইয়াসের কণ্ঠস্বর, আম্মু। দ্রুত মাথা ঘুরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ইয়াসের মুখে কতদিন পরে শুনলেন আম্মু ডাক। কোনো বিরক্তি নেই ওর চোখে মুখে। মায়ের প্রতি একরাশ স্নেহ আর ভালোবাসা প্রকাশ পাচ্ছে কেবল। সুফিয়া বেগম নিজেকে সামলে নিলেন, বললেন ইয়াসকে, কিছু বলবে? ওপর নিচ মাথা নাড়ালো ইয়াস, যার উত্তর হ্যাঁ। সুফিয়া বেগমের চোখ দুটো ছলছল করে উঠল। মনে হচ্ছে চোখের সামনে সেই ছোট্ট ইয়াসকে দেখছেন তিনি। এগিয়ে গেলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, কি বলবে বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। সুফিয়া বেগমের চোখে বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল তখনই। দৌড়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে বললেন কান্নারত কণ্ঠে, আমিও তোমাকে ভালোবাসি বাবা। আমি অনেক মিস করি তোমাকে। আমার ভুল ছিল ইয়াস। তুমি মায়ের প্রতি আর রাগ করে থেকো না। তুমি আমার প্রতি রাগ করে থাকলে আমি মরেও শান্তি পাবো না বাবা। কাশফিয়া তত সময় নেমে এসে দাঁড়িয়েছে ইয়াসের পাশে।
কিছুক্ষণ আগের মন খারাপ চলে গেছে নিমিষেই। আফিয়া আর উজ্জ্বলও দাঁড়িয়ে আছে পাশে। ইয়াশ আর সুফিয়া বেগমের সম্পর্কটা ভালো হয়ে গেছে দেখে খুশি হয়েছে ওরাও। গাড়িতে উঠে বসলো ইয়াশ আর কাশফিয়া। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল নিজেদের গন্তব্যে। ইয়াশরা লন্ডনে ব্যাক করেছে আজ 1 সপ্তাহ। প্রতিদিনই কথা হয় বাড়ির মানুষদের সাথে, ইয়াশও কথা বলে ওর মায়ের সাথে। সবটা ঠিকঠাক হয়ে গেছে দেখে ভালোই লাগছে কাশফিয়ার। কাশফিয়ার রেজাল্ট এসেছে বেশ অনেক দিন হলো, পড়াশোনাতেও এতটা ভালো না হলেও একেবারে খারাপ না, যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে। এখানকার যে কোনো একটা ভালো ভার্সিটিতেই ভর্তি হওয়া যাবে। মাঝখানে ইয়াশ কাশফিয়ার ঝগড়া ঝামেলা হওয়ার জন্য খেয়াল করেনি এই বিষয়টা। তবে আজ একটু নিশ্চিত হলো। ইনায়ার সাথে কথা বলে কৌশিক নাকি কোনো একটা ভালো ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে কাশফিয়াকে। ব্যস্ততার জন্য ভার্সিটি সম্পর্কে তেমন কোনো তথ্যই নেওয়া হয়নি ইয়াসের। তবুও ভেবেছিল সবটা জেনে আজ নিয়ে যাবে কাশফিয়াকে। কিন্তু মহারানীর নাকি মন ভালো না, সে আজ বাড়িতেই থাকবে। ইয়াসও জোর করলো না, চলে গেল নিজেদের কাজে। মনোযোগ দিয়ে ক্লাস নিচ্ছে ইয়াশ, ও লেকচারার দিচ্ছে আর স্টুডেন্টরা সবাই তাকিয়ে আছে ওর দিকে। মেহেক মেয়েটা বসেছে প্রথম বেঞ্চে, পাশেই সাইফান। মেহেকের ভীষণ রকমের মন খারাপ ছিল আজ। ইয়াশের হাসি মাখা মুখ দেখে ওর সব মন খারাপ উড়ে গেছে কোথায় যেন। হঠাৎই ইয়াশের কানে আসলো মেয়েলি কণ্ঠস্বর। বিরক্তির ছাপ পড়ল পুরো মুখ জুড়ে। কেউ ডেকে বলছে ইয়াশকে, মে আই কামিন স্যার? বইয়ের দিকে মুখ রেখেই উত্তর দিল ইয়াশ, নো, ইউ আর লেট, স্ট্যান্ড দেয়ার। সাইফান একবার তাকালো দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, পরে আবারও ইয়াশের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে থামিয়ে দিল মেহেক। সাইফান তো চুপ করলো, কিন্তু বাকি স্টুডেন্টগুলো, বিশেষ করে ছেলেগুলো তাকিয়েছিল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। বিরক্ত হলো ইয়াশ, সবাইকে ধমক দিতেই আবারও মনোযোগ দিল ক্লাসে। না চাইতেও ইয়াশের চোখ গেল মেয়েটার দিকে। চমকালো সে। ইয়াশের উপমা এখানে, এই ভার্সিটিতে কি তাহলে ভর্তি হয়েছে তবে? সব ছেড়ে ইয়াশের মাথায় ঘুরপাক খেতে লাগলো। সবগুলো ছেলে একটু আগে ওভাবে তাকিয়ে ওর উপমাকেই দেখছিল। কথাটা ভাবনায় আসতেই রাগে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াশের। দ্রুত ক্লাস থেকে বেরিয়ে কাশফিয়ার হাতটা টেনে নিয়ে গেল এক পাশে। কাশফিয়ার হাতে ব্যথা লাগায় চোখ মুখ কুঁচকে বলল সে, আরে করছেনটা কি? ইয়াশ ছাড়লো না কাশফিয়ার হাত, আরো শক্ত করে ধরলো, বলল মেজাজ দেখিয়ে, কেন এসেছো এখানে? পড়বো বলে। আমি না পড়বো না বলাই, আপনিই তো বললেন অশিক্ষিত বইয়ের সাথে সংসার করবেন না। তোমাকে এত পড়তে হবে না উপমা, কোনো দিক দিয়ে না তাকিয়ে এক্ষুনি বাসায় যাবে। কাশফিয়ার হাসি মুখটা চুপসে গেল মুহূর্তে, গাল ফুলিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। কাশফিয়াকে দাঁড় করিয়ে রেখে ক্লাসে গেল ইয়াশ। মিনিট কয়েক পর আবারও ফিরে আসলো সে। ওর হাত টেনে নিয়ে গেল নিজের অফিসে, চেয়ারে বসিয়ে রেখে চোখে মুখে শক্ত করে বলল, আমি ক্লাস শেষ করে ফিরে না আসা পর্যন্ত এখানেই বসে থাকবে। এক পাও যদি নাড়িয়েছো পা কেটে ফেলবো বলে দিলাম। এভাবে ধমকালে আমি এক্ষুনি বেরিয়ে যাব। সবসময় এভাবে বকুনি না দিয়ে চুমুটুমুও তো দিতে পারেন, নিরামিষ লোক একটা। ইয়াশ প্রথমে রেগে তাকালো কাশফিয়ার দিকে। কাশফিয়া ভাবলো ভুল করেছে সে, চুপ করে বসে রইল বাধ্য মেয়ের মতো। ইয়াশ হুট করেই হেসে উঠল কাশফিয়ার ভয়ার্ত মুখশ্রী দেখে, এগিয়ে গেল ওর কাছে। কাশফিয়া কিছু বুঝে ওঠার আগেই ইয়াশ ঠোঁট আঁকড়ে ধরল ওর। শত চেষ্টা করেও কাশফিয়া নিজের থেকে দূরে সরাতে পারল না ইয়াশকে। কিছুক্ষণ পর ইয়াশ ছেড়ে দিল ওকে। বড় বড় শ্বাস ফেলে ইয়াশের দিকে রেগে তাকালো কাশফিয়া। ইয়াশ ঠোঁট কামড়ে হাসলো। কাশফিয়ার ঠোঁটে আবারও ছোট্ট করে একটা চুমু দিয়ে বলল, এসব কি উপমা? আমার চুমুর পাওয়ার সহ্য করার ক্ষমতা নেই, আবার আমাকে কাছে ডাকো? কাশফিয়া ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি। ইয়াশের গলা জড়িয়ে ধরল, বলল ওকে, পুরো আপনিটাকেই তো আমি সামলাই, এই চুমুটা আর কি? ইয়াশ হেসে উঠল কাশফিয়ার কথায়। উপমা ভালোই জব্দ করতে শিখেছে ইয়াশকে। কেমন কথার জালে ফাঁসিয়ে দিল ওকে। 1 ঘন্টা ধরে ইয়াশ অফিসের সামনে আছে কাশফিয়া। বিরক্ত হয়েছে সে, আর বসে থাকতে পারবে না এখানে, এই ভেবে উঠে দাঁড়িয়ে চলে যাবে বলে। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াশকে দেখলো।
দুই হাত বুকে ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াশ। রেগে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ইয়াশের এমন রাগান্বিত চেহারা দেখে দ্রুত চেয়ারে বসে পড়ল কাশফিয়া। তাকিয়ে রইল মেঝের দিকে। ইয়াশ হেঁটে আসলো ওর কাছে, কথা না বলে হাতটা ধরে নিয়ে গেল বাইরে। কাশফিয়া বসে আছে ইয়াশের মার্সিডিজ কারটাতে। ইয়াশ গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে অন্য একটা প্রফেসরের সাথে। কথা শেষ হতে চলে আসবে এমন সময় মেহেক ছুটে এসে কোথা থেকে ইয়াশের সামনে দাঁড়িয়েছে সে। ইয়াশ বিরক্ত হলো, চলে যেতে নিলেই বলল মেহেক, চলে যাচ্ছেন কেন স্যার? আমি তো আপনার সাথে কথা বলতেই আসলাম। আমি তোমার কথা শুনতে চাই না মেহেক, জাস্ট লিভ নাও। বলছি না আমার সামনে আসবে না। ইয়াশ চলে যাচ্ছিল, দ্রুত গিয়ে ওর পথ আটকালো মেহেক। ইয়াশ পাত্তা দিল না তেমন, চলে যাচ্ছিল নিজের মতো করেই। মেহেক ওর যাওয়ার পানে তাকিয়েই বলল, আমি আপনাকে পছন্দ করি স্যার। ওই মেয়েটার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে আপনি বলুন, আপনার কেমন মেয়ে ভালো লাগে? আমি চেষ্টা করব ওই রকম হওয়ার। সাইফান দৌড়ে এসে মেহেকের পিছু পিছু। ওর পাগলামিতে বিরক্ত হচ্ছে সাইফান, ধমক দিয়ে বলছে ওকে, আর ইউ ক্রেজি? স্যার বিবাহিত, তুই জানিস না? চুপ করো সাইফান, তুই জানিস না আমি ওনাকে ভালোবাসি? এটাকে ভালোবাসা বলে না মেহেক, অন্যায় করছিস তুই। কিছুক্ষণ তর্কাতর্কি হলো সাইফান আর মেহেকের মধ্যে। সাইফানের চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে। চোখে মুখে রাগের আভাস ওর। কানে এসে ওদের সামনে দুজনের কেউই তা খেয়াল করেনি। সাইফানের প্রচণ্ড ভয় হয় ইয়াসকে। ওর রাগ কেমন সেটাও অজানা নয়। মেহেকের সমানভাবেই ভয় পায় ইয়াসকে। তবে আজ ওর কি হলো কে জানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাইফান আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন স্যার? ইয়াস তাকালো গাড়িতে বসে থাকা কাশফিয়ার দিকে। মনোযোগ দিয়েই ইয়াসের ফোন ঘাটছে সে। এখানে এত সময় হলো ইয়াশ তাকালো গাড়িতে বসে থাকা কাশফিয়ার দিকে। মনোযোগ দিয়ে ইয়াশের ফোন ঘাটছে সে। এখানে এত সময় কি হলো না হলো কিছুই হয়তো ওর কানে যায়নি কাশফিয়ার। যাবেই বা কি করে, ওদের থেকে গাড়ির দূরত্ব একটু বেশি। ইয়াশ কাশফিয়ার দিক থেকে চোখটা সরিয়ে মেহেকের দিকে তাকালো, বলল ওকে, প্রথমত তুমি আমার স্টুডেন্ট, এর বেশি কিছুই নয়। বারবার আমি তোমাকে ক্ষমা করব না মেহেক। নেক্সট টাইম এমন ভুল করলে আমি তোমাকে পানিশড করব। ইশারা করলো ওর গাড়ির দিকে, বলল আবারও, অ্যান্ড লিসেন, ওই যে দেখছো গাড়িতে বসে থাকা মেয়েটা, সে আমার ওয়াইফ। আমার ভালো থাকার কারণ। পুরো দুনিয়ার কাছে হেরে গিয়ে ক্লান্ত হলে একমাত্র ওর কাছে গিয়েই আমি শান্তি খুঁজে পাই। ইয়াসের ভালোবাসা পাওয়ার যোগ্যতাও কেবল তার উপমারই আছে। তুমি কেন মেহেক? পৃথিবীর কেউই আমার উপমার মতো হতে পারবে না। হলেও তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে না। মেহেক হয়তো বুঝলো সে ভুল করছে। চুপ করে প্রতিটা কথা শুনলো ইয়াসের। ছোট্ট করে বলল, সরি। ইয়াস শুনেছে কিনা সন্দেহ। ওদেরকে ওখানে রেখেই চলে গেছে সে। ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে সাইফান মুচকি হেসে বিড়বিড় করে বলছে, ভালোবাসলে তো এভাবেই ভালোবাসতে হয়। রাত প্রায় 11টার কাছাকাছি। কাশফিয়ার শরীরটা আজ খারাপ লাগছে, সকাল থেকেই বমি হচ্ছে। ইয়াসকে বুঝতে দেয়নি কিছুই। বুঝলেই তো এই রাত বিরাতে নিয়ে যাবে হসপিটালে। ইয়াশ বসে আছে সোফায়। শুয়ে থাকতে আর ভালো লাগছে না কাশফিয়ার। বিছানা থেকে উঠে কাবারটা খুলেছে, কতগুলো জামা কাপড় বের করে বিছানায় ফেলেছে। একটা একটা করে গায়ে লাগিয়ে দেখছে, আয়নার সামনে গিয়ে ওকে কেমন লাগছে। সব কিছুই করছে ইয়াশের মনোযোগ নিজের দিকে আনবে বলে। কিন্তু এই ইয়াশ তো ল্যাপটপে মুখ গুজে আছে, একবারও তাকাচ্ছে না কাশফিয়ার দিকে। বিরক্ত হয়ে ইয়াশের সামনে গিয়ে দাঁড়ালো কাশফিয়া। বলল ওকে, শুনুন। নিজের কাজে ব্যস্ত থেকেই উত্তর দিল ইয়াশ, বলুন। আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি তাই না? ইয়াশ তাকালো কাশফিয়ার দিকে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো ওকে। মুচকি হেসে বলল, কই না তো, তুমি আগের মতোই সুন্দর। হ্যাঁ, আমি আগের থেকে অনেকটা মোটা হয়েছি, ভালো করে দেখুন না। আরেকটা জিনিস কি জানেন? না বললে জানবো কি করে? আমার না ইদানিং অনেকটা টক খেতে ইচ্ছে করছে, এনে দিবেন? ইয়াশ ল্যাপটপের দিকে চোখ রেখে আস্তে করে বলল, হুম, এনে দিব। কাশফিয়ার রাগ হলো, হাতের জামাটা বিছানায় ছুঁড়ে ফেলে বিড়বিড় করে বলল, বোকা লোক একটা, এত কিছু বলি তাও বোঝে না। ইয়াশ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকালো কাশফিয়ার দিকে।
কি বলছে না বুঝেও মুখের ভাবভঙ্গি দেখে বুঝলো কাশফিয়ার রাগ করেছে কোনো কারণে। ইয়াশ উঠে এসে পাশে দাঁড়ালো কাশফিয়ার, পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ওকে কি হয়েছে উপমা? কি হবে? কিছুই হয়নি, ছাড়ুন আমাকে। ছাড়বো না। তোমার না বাবু চাই? কাশফিয়া ঘুরে তাকালো ইয়াসের দিকে, ওকে বুকে হাত রেখে মিষ্টি করে বলল, চাই তো। ইয়াস হেসে কাশফিয়ার কানের কাছে গেল, ফিসফিস করে বলল, ওকে। তাহলে এত পালাই পালাই করছো কেন? চলো বাবু আনার প্রসেস শুরু করি। আর ইউ রেডি? কাশফিয়া হাসলো, দুই হাত দিয়ে গলা আঁকড়ে ধরল ইয়াসের। ইয়াস একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ওর দিকে। তখনই কাশফিয়ার গাটা গুলিয়ে উঠল। ইয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত ছুটে গেল ওয়াশরুমে। কি হলো বুঝতে না পেরে ওর পিছু পিছু গেল ইয়াসও। মাথাটা ঘুরছে কাশফিয়ার, পেটে যা ছিল উগলে দিয়েছে সব। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে দুই হাতে আগলে নিয়েছে ইয়াস। কাশফিয়ার এমন অবস্থা দেখে চিন্তা হলো ওর, সময় নষ্ট না করে ওকে কোলে তুলে নিয়ে গেল বিছানায়। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে উপমা? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। নিভু নিভু চোখে ইয়াসের চিন্তিত মুখটার দিকে তাকিয়ে উত্তর দিল কাশফিয়া, আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নেই, তুমি অসুস্থ উপমা। আমাকে আগে বলনি কেন তোমার শরীর খারাপ লাগছে? কথাগুলো বলে ইয়াস দ্রুত উঠে দাঁড়ালো, ফোন খুঁজে নিয়ে এলো কাউকে কল দিবে বলে। কাশফিয়ার আর বুঝতে বাকি নেই, ডাক্তার ডাকতে চাইছে ইয়াস। কাশফিয়া ইয়াসের শার্টের কলার টেনে ধরতেই ইয়াস মাথাটা নুইয়ে তাকালো ওর দিকে। এই সুযোগে ইয়াসের কানকে ধরে রাখা ফোনটা কেড়ে নিল কাশফিয়া। ওর হাতটা টেনে এনে রাখলো নিজের ওদরের ওপর। ইয়াস কাশফিয়ার মুখপানে তাকাতেই হেসে ফেলল কাশফিয়া, আমাদের জুনিয়র আসছে। ইয়াস কিছু সময় থম মেরে বসেছিল ওভাবেই, কাশফিয়া কি বলছে নিউরনে পৌঁছাতে পৌঁছাতেই চোখ মুখে অদ্ভুত এক ভালো লাগা প্রকাশ পেল ইয়াসের। কাশফিয়ার ধরে রাখা হাতটার দিকে একবার তাকিয়ে পরে আবারও তাকালো ওর দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। দ্রুত কাশফিয়াকে বুকে টেনে নিল ইয়াস, চুমু দিল ওর পুরো মুখে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যা শুনলাম তা কি সত্যি? আমি বাবা হতে চলেছি? আমার ভেতরে এক অদ্ভুত কাঁপুনি হচ্ছে উপমা। আমার আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি তোমাকে কি বলে ধন্যবাদ দিব বলো তো? ইয়াসের বুক থেকে মাথা তুলে ওর মুখপানে তাকালো কাশফিয়া, মিষ্টি হেসে বলল ইয়াসকে, আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব? আপনি যে আমার মন খারাপের নির্ভরযোগ্য ঔষধ, আমার ভালো থাকার কারণ, আমার ছন্ন ছাড়া জীবনে আপনি আসার প্রদীপের আলো। ভালোবাসি প্রফেসর সাহেব, ভালোবাসি আপনাকে। সাথে সাথে উত্তর এলো ইয়াসের থেকে, আমিও তোমাকে ভালোবাসি উপমা। তোমাতেই আমার সূচনা, তোমাতেই আমার সমাপ্তি। হাসলো কাশফিয়া, ইয়াসের মতোই শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। মনে মনে ভাবলো সে, এই মানুষটা এত পাগল কেন ওর জন্য, এত কেন ভালোবাসে ওকে। সবার সামনে কঠোর বদমেজাজি, আর কাশফিয়ার সামনে এতটা শান্ত। ছেলেদের ভালোবাসা বুঝি এমনই হয়? ভালোবাসার মানুষ ব্যতীত অন্য সবার কাছে তার বেপরোয়া। যেমনটা ইয়াস, পুরো পৃথিবীর কাছে সে কঠোর বেপরোয়া হলেও কাশফিয়ার দিকে ভালোবাসা দিতে জানিস কেবল। কাশফিয়া মুচকি হেসে বিড়বিড় করে বলল, রোহি আপু ঠিকই বলতো, আপনি সত্যি ভাগ্যবতী। কাশফিয়া বিছানায় পড়ে উপুড় হয়ে ঘুমাচ্ছে বেঘোরে। ওর মাথার কাছটায় বসে আছে ইয়াস। ফোনের রিংটোন কানে আসতেই সেন্টার টেবিলের ওপর থেকে ফোনটা এনে চোখের সামনে ধরলো ইয়াস। উজ্জ্বলের নাম্বার থেকে কল এসেছে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল ওর। কলটা রিসিভ করে ফোনটা কানে ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো উজ্জ্বল, কাশফিয়া নাকি অসুস্থ? ওর কি হয়েছে ইয়াস? ডাক্তার দেখিয়েছো? চিন্তার কিছু নেই তো? হ্যাঁ দেখিয়েছি। চিন্তার কিছু নেই? চিন্তার কিছু নেই মানে? তোমার আপু তো বললো অসুস্থ, কি হয়েছে বুঝিয়ে বলো। ইয়াস হাসলো, মাথার চুলগুলো ঠেলে পেছনের দিকে সরালো, আস্তে করে বলল উজ্জ্বলকে, ইউ আর এ গোয়িং টু বি অ্যান আঙ্কেল। উজ্জ্বল উৎফুল্ল হয়ে বলল সাথে সাথে, রিয়েলি? আমি ঠিক শুনলাম? হুম, তুমি একদম ঠিক শুনেছ। সুখবর পেয়ে খুশি হলো উজ্জ্বল, তবুও ইয়াসকে লজ্জা দিতে বলল, কিন্তু ইয়াস তুমি না বললে তোমার বউ ছোট,
ওকে বড় হওয়ার সময় দিলে না যে? বাসর ছেড়ে জুনিয়রকে নিয়ে আসার দাব তো দেখি আগেই অতিক্রম করে ফেলেছো। আমার সামনে নিরামিষ সেজে ভাব দেখাতে, তাই না? কি করব বলো, সামনে ভেজা ভাজা মাছ রেখে লোভ সামলাতে পারে কেউ? বউ ছোট তো কি হয়েছে, আমি ওকে পেলে পুষে বড় করে নিব। লজ্জা না দিয়ে অভিনন্দন জানাও আমাকে। নিজের কাজে ব্যর্থ হলো উজ্জ্বল। মুখে হাসি টেনে বলল ইয়াসকে, অভিনন্দন ইয়াস। কলটা কাটো, বাড়ির সবাইকে এক্ষুনি জানিয়ে আসি খুশির খবরটা। ইয়াস কলটা কেটে দিল। জানতো উজ্জ্বলের রিয়াকশন এমনই হবে। ফোনটা হাত থেকে রেখে কাশফিয়ার পাশে বসলো ইয়াস। ওর পেটের ওপর থেকে কাপড়টা সরিয়ে কাপা কাপা হাতে স্পর্শ করলো ইয়াস। ইয়াসের ঠোঁটের কোণে হাসি খেলে গেল মুহূর্তেই। এ কেমন অনুভূতি হচ্ছে ওর? মনে হচ্ছে পৃথিবীর সব সুখ ইয়াসের কাছেই। বাবা হওয়ার অনুভূতি কি তবে এমনই? আবারও রিংটোন বেজে উঠল ইয়াসের ফোনে। ভাবলো উজ্জ্বলই কল দিয়েছে, কিন্তু ফোনটা হাতে নিতেই সাইফানের নাম্বারটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। ইয়াস প্রথমে রিসিভ না করলেও বারবার কল আসায় বিরক্ত হয়ে রিসিভ করলো। ও কিছু বলবে তার আগে ভয়ার্ত কণ্ঠে বলল সাইফান। স্যার, আমি সাইফান বলছি। হ্যাঁ, আমি চিনেছি। কি হয়েছে সাইফান? আর ইউ ওকে? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ স্যার, বিরাট বড় সমস্যা হয়েছে। কি হয়েছে? আপনি এক্ষুনি মেহেকদের ফ্ল্যাটে আসুন স্যার, ও আপনার সাথে কথা বলতে চাইছে। কপালে ভাঁজ পড়ল ইয়াসের, সাথে বিরক্তির ছাপ পড়ল চোখে মুখে। সাইফান যথেষ্ট ম্যাচিওর বলেই জানে ইয়াস, তবে আজ কেন মেহেকের সাথে তাল মিলাচ্ছে সাইফান? নিশ্চয়ই ওকে বিভ্রান্ত করতে এইসব বলছে সাইফান। ইয়াস কলের লাইনটা কেটে দিতে চাইলে আবারও ভেসে আসলো সাইফানের কণ্ঠস্বর। আই এম নট এ জোকিং স্যার, মেহেক আপনার সাথে কথা বলতে চাইছে। ওর বাসা ভর্তি পুলিশের লোক, কেবল আপনি আসবেন বলেই বসে আছে। ইয়াস চিন্তিত গলায় বলল সাইফানের কথা শুনে। মেহেক মেয়েটা ওকে পছন্দ করে, এটা জানা নয় ইয়াসের, অজানা নয়। তখনকার ঝামেলার কথাটাও মনে আছে স্পষ্ট। মেহেকের আব্বুর সাথেও ইয়াসের সম্পর্কটা তেমন ভালো না। তার উপরে কৌশিকের অ্যাক্সিডেন্টের কারণও উনি। লোকটার সাথে ওর সম্পর্ক যেমনই হোক, মেহেক মেয়েটা শান্তশিষ্ট আর ভালো। ইয়াসকে রেসপেক্ট করে সে। আজকের বিষয়টা তেমন পাত্তা দেয়নি ইয়াস। এই বয়সে ছেলেমেয়েরা এমন করে, বুঝিয়ে বললে আবারও ঠিক ভুল বুঝে যায় তারা, যেমন মেহেক বুঝেছে। হুট করে মাথায় আসলো ইয়াসের, মেহেকের বাড়ি ভর্তি পুলিশ। কথাটা কে বলল? সাইফান। তবে কি কোনো বিপদ হলো? কথাটা ভেবেই ইয়াস বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেল কাশফিয়ার খেয়াল রাখতে। ফ্ল্যাটের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইয়াস। রুমে মানুষের ভিড় জমেছে, কাউকে ঘিরে রেখেছেন সবাই মিলে। ইয়াস আস্তে আস্তে ভিড় ঠেলে ভেতরে গিয়ে ঢুকলো। সামনে দৃশ্যটা দেখে ফর্সা মুখটা ঢেকে গেল অন্ধকারে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে মেহেক। এক ধ্যানে তাকিয়ে আছে মেঝেতে পড়ে থাকা ওর আব্বু সালমান চৌধুরীর রক্তাক্ত শরীরটার দিকে। লোকটা হয়তো মারা গেছে, দেখে তাই মনে হচ্ছে ইয়াসের, কিন্তু ওনাকে এমন নৃশংসভাবে মারলো কে? ইয়াস দাঁড়িয়ে আছে আগের অবস্থানে। মেহেক মুখ তুলে তাকালো ওর দিকে। এত সময় এখন বোধহয় নড়াচড়া করলো ও। এতক্ষণ ফ্ল্যাট ভর্তি মানুষজন, পুলিশ অফিসার, একটা কথাও বলাতে পারেনি ওকে দিয়ে। বড় জড় বস্তুর মতো করে বসেছিল এক জায়গাতে। একবার শুধু সাইফানকে বলেছে ইয়াসের সাথে কথা বলতে চায় সে। ইয়াসকে দেখে কষ্ট করে হাসলো মেহেক। উঠে দাঁড়ালো সে, ইয়াসের সামনে এসে দাঁড়িয়ে বলল ওকে, আমি আব্বুকে খুন করতে চাইনি স্যার। কিভাবে যেন গুলিটা বেরিয়ে গেছে, আমি জানি না কিভাবে হলো, সত্যি আমি জানি না। ইয়াসের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সাইফান, আর ওর পাশে পুলিশের পোশাক পরিহিত লোকগুলো। ওনারা চোখের ইশারায় কিছু বললেন ইয়াসকে। ইয়াস হয়তো বুঝলো ওনাদের ইশারার মানে। একে একে রুম থেকে বেরিয়ে গেল সবাই। রইল কেবল সাইফান আর ইয়াস। সাইফান মেহেককে নিয়ে বসালো সোফায়, পাশে গিয়ে বসলো ইয়াস আর সাইফান নিজে। মেহেক ভয় পেয়ে আছে, কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে ওর। তাকানো যাচ্ছে না মুখটার দিকে ওর এমন অবস্থা দেখে। সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা মেহেকের সামনে এনে ধরলো ইয়াস। বলল ওকে, শান্ত হও মেহেক, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো।
মেহেক শান্ত হলো কিছুটা, পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পান করলো সে। কিছু সময় নীরব থেকে আচমকায় কান্না করে দিল। কান্না করতে করতে বলল ইয়াসকে, আমার আব্বু খুনি। উনি নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। ওনার বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন। আমি পেছনে দাঁড়িয়েছিলাম তখন। আমি নিজের কানে শুনেছি আমার আম্মুকে উনি নিজের হাতে মেরেছেন। সেদিন ক্যাফেতে আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন। আমি জেনে ফেলেছি সব। আমাকেও আব্বু মেরে ফেলতে চেয়েছিলেন। তখনই তখনই কি হলো মেহেক? আমি রিভলভারটা হাতে নিয়ে আব্বুর দিকে তাক করলাম। উনি ওটা কেড়ে নিতে চাইলেন আমার থেকে। জোরাজুরি করতে কখন যে আমার হাত থেকে লেগে গুলি বেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি আব্বুকে মারতে চাইনি, বিশ্বাস করুন। কিন্তু আমার কোনো আফসোস নেই। অমন খুনির সন্তান হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো আমার জন্য। মেহেকের আব্বুর সাথে কৌশিকের ব্যাপারটা নিয়ে ঝামেলা হয়েছিল ইয়াসের, কিন্তু তার জন্য যে কেউ কাউকে মারতে চাইবে ধারণাতেও ছিল না ওর। এই লোকটার জন্যই তো তবে রুহি মারা গেছে। ঈশানও অনুশোচনা বোধ থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সবকিছুর মূল তবে মেহেকের আব্বু সালমান চৌধুরী। মাথাটা কেমন করছে ইয়াসের, বিরক্ত লাগছে সবকিছু। কিন্তু মেহেক যে একটা বাচ্চা মেয়ে, বাবার ভুলের শাস্তি মেয়েটা পেতে হবে। ইস, মেহেকের কথা ভেবে খারাপ লাগছে ইয়াসের। ইয়াসকে কথাগুলো বলে আবারও অঝরে কান্না করলো মেহেক। ইয়াস আর সাইফান কত কি বলে সান্ত্বনা দিল ওকে, কিন্তু মেহেক তো জানে তাকে শাস্তি পেতেই হবে। নিজেকে কোনো রকমে সামলালো মেহেক। চুপচাপ উঠে দাঁড়ালো সোফা থেকে। পুলিশের সামনে গিয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বলল সে, অ্যারেস্ট মি। সাথে সাথে মহিলা পুলিশগুলো চলে এলো মেহেকের কাছে। ওকে তোলা হলো পুলিশের নিয়ে আসা গাড়িটাতে। নির্বাক দৃষ্টিতে চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে রইল সাইফান আর ইয়াস। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। কাশফিয়ার প্রেগন্যান্সির এখন 9 মাস চলছে। সামনের সপ্তাহে ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার। ইয়াস তার কাজ থেকে ছুটি নিয়েছে আপাতত পুরো দিন বাড়িটাতে থেকেই কাশফিয়ার সাথে। মাঝে মধ্যে ওর মুড সুইং হলে ইয়াস ঘুরতে নিয়ে যায় বাইরে। সব রকম ভাবে ভালো রাখার চেষ্টা করে তার উপমাকে। কৌশিক আর ইনায়া মাঝে মধ্যে আসে কাশফিয়াকে দেখতে। কৌশিক ইয়াসের সাথে কথা বলতে চাইলেও ইয়াস তেমন গুরুত্ব দেয় না ওকে। এতে আরো রাগ বাড়ে কৌশিকের। মনে মনে ইয়াসকে কত সময় বকাঝকা করে, শান্ত হয় আবার। ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে ইয়াস। কাশফিয়া ওর কোলে বসে আছে, কাঁধে মাথাটা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। কাশফিয়ার পেট বড় হওয়ায় নড়াচড়া করতে কষ্ট হয় এখন। বাথরুমে গেলেও ইয়াস নিয়ে যায় হাত ধরে। দাঁড়িয়ে থাকে দরজার সামনে। ওকে একা ছাড়ে না কোনোভাবেই। এই যে এখন কাজ করছে, জোর করে নিজের কোলে বসিয়ে রেখেছে ওকে। ল্যাপটপের থেকে চোখ সরিয়ে কাশফিয়ার দিকে তাকালো ইয়াস। দেখে দেখে নিল সজাগ আছে কিনা। ঘুমিয়ে পড়েছে দেখে দেরি করলো না আর। কোলে তুলে বিছানায় শুইয়ে দিল ওকে। ইয়াস উঠে যেতে চাইলে বাধা দিল কাশফিয়া। পেটে হাত দিয়ে উঠে বসতে চাইলে ইয়াস চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো ওকে, কি হলো উপমা? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। কাশফিয়া কোনো মতে উঠে বসলো। ইয়াসের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা রাখলো ঘাড়ে। ঘন ঘন শ্বাস ফেলে বলল, প্রফেসর সাহেব, তাড়াতাড়ি একটা চুমু দিন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। ইয়াস প্রথমে ভেবেছিল কাশফিয়ার পেইন উঠেছে, কষ্ট হচ্ছে ওর। কিন্তু এখন বুঝতে বাকি নেই বউ ওর দুষ্টুমি করছে। কি আর করবে ইয়াস, একমাত্র বউয়ের কথা ফেলবে কি করে। কথা না বলে কাশফিয়াকে জড়িয়ে ধরলো সে। আলতো করে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল ওর পুরো মুখে। কাশফিয়া খামছে ধরেছে ইয়াসের মাথার চুল। বিরক্ত হলো ইয়াস, গম্ভীর কণ্ঠে বলল কাশফিয়াকে, ছিঁড়ে ফেলো আমার মাথার সব চুলগুলো। কাশফিয়ার রাগ হলো ইয়াসের কথায়। বুকে ঘুষি মেরে বলল, ধুর, আনরোমান্টিক লোক একটা। রোমান্সের সময় বউরা এমন করে, মুভিতে দেখেননি? ইয়াসের মাথায় হাত ঠেকিয়ে বসে রইল ওখানে। ইয়াস চুপ করে বসে আছে, তাও এমন ভঙ্গিতে। কাশফিয়ার মনে হলো শরীর খারাপ করছে ওর। ইয়াসের গালে মুখ হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? ইয়াস এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার মুখটার দিকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। কাশফিয়া আর ইয়াসের ঠোঁট দ্বয়
দূরত্ব খুব একটা বেশি নয়। এই দূরত্ব কমিয়ে দিতে সময় নিল না ইয়াস। আঁকড়ে ধরল কাশফিয়ার গোলাপ রাঙা ঠোঁট দুটো। শত চেষ্টা করেও ইয়াসকে নিজের থেকে সরাতে পারল না কাশফিয়া। কিছুক্ষণ পর ইয়াস ছাড়ল ওকে। ভেজা ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে, এত কাছে এসো না উপমা, আমি কন্ট্রোললেস হয়ে গেলে বেবির ক্ষতি হবে যে। রাগে ফুঁসছে কাশফিয়া। ইয়াসের কাজে বিরক্ত সে। চুমু দিতে বলেছিল, কিন্তু এভাবে দম আটকে মরেই যাচ্ছিল। আরেকটু হলে ইয়াস আবারও কাশফিয়ার কাছে আসতে চাইল। আলতো করে ওর বুকে ধাক্কা দিয়ে বলল কাশফিয়া, সরুন তো, আরেকটু হলেই দম বন্ধ হয়ে মেরেই ফেলেছিলেন আমাকে। আপনার এসব লুচ্চামি দেখে আমার বাচ্চাটাও পেট থেকে পেকে বেরোবে। আমি লুচ্চামি করি? তাছাড়া কি? তুমি তো চুমু খেতে চাইলে উপমা। চুমু দিতে গিয়ে কন্ট্রোললেস হয়ে গেলে আমার কি দোষ বলো? লোভ তো দেখলেই তুমি দেখিয়েছিলে, তাই না? ইয়াসের কথার জালে আটকা পড়ল কাশফিয়া। কথা কাটাতে বলল সে, আর কত লজ্জা দিবেন আমাকে? সরুন, এবার ঘুম পাচ্ছে। ইয়াস নড়ল না এক চুলও। কাশফিয়ার কথায় ঠোঁট কামড়ে হাসল সে। কাশফিয়া ঘুমিয়ে পড়ল। ওর পেটে চুমু দিল ইয়াস। বলল বিড়বিড় করে, জুনিয়র, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তোমার মাম্মার আদর না পেয়ে পাপ্পা শুকিয়ে যাচ্ছে দিন দিন। কাশফিয়া চোখ খুলে তাকালো, হাসলো ইয়াসের কথা শুনে। ও বুঝে ফেলার আগেই আবারও বন্ধ করে নিল চোখের পাতা। সময়টা সন্ধ্যা। সাইফানের সাথে দেখা করতে একটা ক্যাফেতে এসেছে ইয়াস। মেহেকের ব্যাপারে কথা বলছিল দুজন। এর মধ্যেই ইনায়ার কল আসলো ইয়াসের ফোনে। আসার আগে ইনায়াকে রেখে এসেছিল কাশফিয়ার কাছে। কোনো দরকারে কল দিয়েছে ভেবেই রিসিভ করলো ইয়াস। ফোনের অপর প্রান্তে থাকা ইনায়া বলল ইয়াসকে, ইয়াস, তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি কাশফিয়াকে নিয়ে ওখানেই যাচ্ছি। কেন, কি হয়েছে? আমার উপমা ঠিক আছে? ঠিক নেই ইয়াস, ওর লেবার পেইন উঠেছে। এত কথা না বলে দ্রুত সম্ভব চলে আয়, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে দেরি না করেনি ইয়াস। দ্রুত ছুটে এসেছে হসপিটালে। কাশফিয়াকেও তত সময়ে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। হসপিটালের করিডোরে পায়চারি করছে ইয়াস। কেমন অস্থির অস্থির লাগছে ওর, শান্তি পাচ্ছে না কোনোভাবেই। ইয়াসের বাড়ির সার্ভেন্ট সাইফান আর কৌশিক দাঁড়িয়ে, সবাই এক পাশে। বাড়ি থেকে বারবার উজ্জ্বল আর সুফিয়া বেগম কল আসছে। ইয়াসের মাথা ঠিক নেই, বিরক্ত হয়ে ফোনটা অফ করে রেখেছে। কৌশিক এগিয়ে এলো ইয়াসের দিকে। মান অভিমান দূরে ঠেলে কথা বলল ওর সাথে, শান্ত হ ইয়াস, সবটা ভালো হবে। আমি শান্ত হতে পারছি না কৌশিক, এত সময় হলো ইনায়া বেরোচ্ছে না কেন? আমার যে দম বন্ধ লাগছে। আমার উপমা ঠিক আছে তো? ইয়াসের করা একের পর এক প্রশ্নে ওকে উত্তর দেবে কি বুঝলো না কৌশিক। ওরও চিন্তা কম হচ্ছে না বোনের জন্য। কাশফিয়ার বয়স কম। এই বয়সে বাচ্চা নিলে কত রকমের সমস্যায় পড়তে হয় মায়েদের। কিন্তু ওর যে কিছুই করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। বারবার ওনাকে ডাকছে আর বলছে যেন সুস্থ থাকে ওর বোনটা। অপেক্ষার অবসান হলো অবশেষে। একটা ছোট্ট বাচ্চাকে সাদা রঙের তোয়ালেতে জড়িয়ে ওটি থেকে বেরোলো ইনায়া। নার্সরা মিলে কাশফিয়াকে নিয়ে গেল অন্য কেবিনে। বাচ্চাটা কান্না করে যাচ্ছে ক্রমাগত। ছোট ছোট হাত পা গুলো নড়ছে সে। কৌশিকের মুখে অন্ধকার সরে গেল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাচ্চাটাকে দেখবে বলে দৌড়ে গেল ইনায়ার কাছে। ইয়াস এখনো দাঁড়িয়ে আছে আগের অবস্থানেই। ইনায়া হেঁটে এলো ওর কাছে, বাচ্চাটাকে দেখিয়ে বলল, তোর প্রিন্সেসকে দেখবি না ইয়াস? দেখ, ও দেখতে পুরোই তোর মতো হয়েছে। তাকালো না ইয়াস বাচ্চাটার দিকে। জিজ্ঞাসা করলো ইনায়াকে, আমার উপমা কেমন আছে ইনায়া? ইনায়া কথা বলল না, চুপটি করে দাঁড়িয়ে রইল সে। ইনায়ার মুখটা দেখে চিন্তা হলো ইয়াসের, ওর উপমা কি ভালো নেই? উত্তর দিচ্ছে না কেন ইনায়া? ইয়াস অপেক্ষা করলো না, দ্রুত ছুটে গেল কাশফিয়ার কেবিনের দিকে। ইনায়া পিছু ডাকলেও শুনলো না সে। কৌশিক তাকিয়ে আছে ইয়াসের যাওয়ার পানে। অবাক হচ্ছে কৌশিক, এই বদমেজাজি একরোখা ছেলেটা কাউকে এত ভালোবাসতে পারে। কৌশিক তো এতদিনেও ভুল ভেবে এসেছে ইয়াসের ব্যাপারে। ওর কাছে কাশফিয়ার ভালো আছে, ভালো থাকবে আজীবন। ইয়াসের মতো ছেলেরা সহজে কাউকে ভালোবাসে না। ভালো যদি বাসে তবে মন প্রাণ দিয়েই ভালোবাসে।
বেডে শুয়ে থাকা কাশফিয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে ইয়াশ। এত সময় হলো সেন্স ফিরেছে না কাশফিয়ার। ইয়াশ ওকে অন্য কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে চাইলে মানা করেছে ডাক্তাররা। শরীর দুর্বল, তাই জ্ঞান হারিয়েছে, এটা বলেই বুঝিয়েছেন ওকে। এখনো বাচ্চাটার মুখ দেখেনি ইয়াশ। ওর যে চিন্তা হচ্ছে উপমার জন্য। কেমন যেন পাগল পাগল লাগছে নিজেকে। কাশফিয়ার বন্ধ করে রাখা দুই চোখের পাতায় চুমু দিল ইয়াশ। হাতটা ধরে রাখলো আগের মতো করেই। প্রায় অনেক সময় পর চোখ খুলে তাকালো কাশফিয়া। চোখ খুলতেই ইয়াশকে দেখলো সে। শরীরের সব অসুস্থতা, ক্লান্তি যেন কোথায় মিলিয়ে গেল ইয়াশের মুখটা দেখে। ইয়াশ এখনো ধরে রেখেছে কাশফিয়ার হাতটা, চুমু দিচ্ছে বারবার। কাশফিয়া হাসলো, আস্তে করলে বলল ইয়াশকে, পুচকের বাপ, সব চুমু কি হাতেই দিবেন? মুখটা আমার শুকিয়ে গেছে দেখুন। কাশফিয়ার কণ্ঠ কানে আসতেই দ্রুত মুখ তুলে ওর দিকে তাকালো ইয়াশ। কাশফিয়ার হাসি মাখা মুখটা চুপসে গেল। মুহূর্তে ইয়াশের চোখ ভিজে আছে কেন? কান্না করেছে বুঝি? ভালো করে ইয়াশকে পর্যবেক্ষণ করলো কাশফিয়া। গায়ে থাকা শার্টের বুকের দিকের বোতামগুলো সব খুলে রাখা ওর। মাথার গুলো এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন শুকিয়ে আছে। কাশফিয়ার বুঝতে আর বাকি রইল না, ওর জন্যই ইয়াশের চোখ মুখের এই অবস্থা। ইয়াশ কাশফিয়ার দিকে কিছুটা ঝুঁকেই ওর মুখ স্পর্শ করলো। বলল ইয়াশকে, কাঁদছেন কেন? আমি ঠিক আছি তো দেখুন। ইয়াশ কাশফিয়ার হাত ধরে চুমু দিল, আবারও বলল ওকে, কই কাঁদছি না তো। মিথ্যা বলতে হবে না আর। আমাদের পুচকু কোথায়? দেখেছেন ওকে কার মতো হয়েছে? ইয়াশের মনেই ছিল না বাচ্চার কথা। বইয়ের চিন্তায় এতটা উদাসীন হয়ে পড়েছিল যে মেয়ের মুখটাও দেখেননি উনি। ইনায়া রুমে ঢুকল, কোলে ইয়াশ আর উপমার ছোট্ট প্রিন্সেস। ইনায়া হেঁটে এল দুজনের কাছে, বাচ্চাটাকে কাশফিয়ার পাশে শুয়ে দিয়ে অভিনন্দন জানালো দুজনকেই। ইয়াশ মুচকি হেসে ধন্যবাদ জানালো ইনাকে। ইনায়া চলে গেলে ইয়াশ তাকালো মেয়ের ছোট্ট মুখটার দিকে। ইস, কত মায়া মুখটাতে। ইয়াশ চুমু দিল মেয়ের হাতে। বাচ্চা মেয়েটা কি বুঝল কে জানে, বাবার স্পর্শ পেয়ে কান্না থামিয়ে দিল সে। কাশফিয়া তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে, গায়ের রং থেকে শুরু করে চোখ, নাক সবই যেন ইয়াশের মতো। বাবা মেয়ের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে কাশফিয়া হেসে বলল ইয়াশকে, ব্যাপারটা কি হলো? আমি পেটে ধরলাম, এত কষ্ট করে পৃথিবীতে আনলাম, আর মেয়ে হলো আপনার মতো? ইয়াশ হাসছে কাশফিয়ার কথা শুনে। ভাব দেখিয়ে বলছে ওকে, তুমি পেটে ধরলে কি হবে? মেয়েকে পৃথিবীতে আনার অর্ধেক কাজ তো আমিই করেছি। কাশফিয়া উত্তর খুঁজে পেল না আর। মানুষটা বড্ড চালাক, যাই বলুক না কেন, উনার কাছে যেন উত্তর রেডি করাই থাকে। ফোনের রিংটোন বেজে উঠল ইয়াশের। চোখের সামনে আনলে দেখল ওর আম্মু সুফিয়া বেগম কল দিয়েছেন। কথা বলতে উঠে যাচ্ছিল ইয়াশ। কি যেন মনে হলো কাশফিয়ার। ইয়াশ চলে যাচ্ছে বুঝতে পেরে বলল ওকে, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন? মেয়ে আর তার মায়ের জন্য গিফট আনতে। লাগবে না গিফট? ওসব পরে হবে। মেয়ের নাম কি রাখবো বলুন? ইয়াশ চোখ বুলাল মেয়ের দিকে, কিছুক্ষণ চুপ মুচকি হেসে থেকে বলল, ইরা। না, হৃদি রাখব। উহু, আমার মেয়ের নাম আমিই রাখব। মেয়ে বুঝি আপনার একার? ওকে জন্ম দিল কে? কাশফিয়া এমনভাবে কথাটা বলেছে, ইয়াশ না মেনে পারল না ওর কথা। তবে এই নাম রাখার কারণটা কি বুঝল না সে। ইয়াশ বা কাশফিয়ার নামের সাথে তো মিলে না নামটা। নিজের মনের কৌতূহল মেটাতে জিজ্ঞেস করল কাশফিয়াকে, হৃদি নামটাই কেন? কারণ আছে তাই। কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে কাশফিয়ার দিকে চেয়ে রইল ইয়াশ। কি যেন ভেবে হাসল সে, হয়তো বুঝল কাশফিয়ার এই নামটা রাখার কারণ। কথা বাড়াল না আর, মাথা নাড়িয়ে সম্মতি জানালো কাশফিয়ার কথায়। তবে মনে মনে ভেবে নিল ইয়াশ কাশফিয়া মেয়ের যে নামই রাখুক না কেন ইয়াশ ওর পুচকিকে ইরাক নামেই ডাকবে। আমার উপমা তুমি অন্তিম পর্ব। আফরোজা আখি। সময় আর স্রোত অপেক্ষা করে না কারোর জন্য। দিন পরিবর্তন হয়, সাথে পরিবর্তন হয় প্রতিটা মানুষের জীবনের গল্প। মাঝখানে পেরিয়ে গেছে 4টা বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছুই, তবে পরিবর্তনগুলো খারাপ নয়, সবটাই ছিল ভালো।
এত পরিবর্তনের মধ্যে যে জিনিসটা অপরিবর্তনীয় রয়ে গেছে তা হলো উপমার প্রতি ইয়াশের ভালোবাসা। এতগুলো দিন পেরিয়েছে, কিন্তু ওদের দুজনের ভালোবাসা এখনো ঠিক প্রথম দিনের মতোই আছে। ঝগড়া ঝামেলা আগে যাই একটু হতো, ইরা আসার পর তাও হয় না। মেয়েকে নিয়ে ছুটাছুটি করতে করতেই কেটে যায় ওদের দিন। ঝগড়া করার সময় কোথায়? ইয়াশ কাশফিয়ার সংসার ভরে উঠেছে আনন্দে আর সুখে। কৌশিক ইনায়ার ঘর আলো করে এসেছে একটা ছোট্ট রাজপুত্র, নাম ওর ইরহান। ইনায়া আর কৌশিক একানকার সব ছেড়ে ছুড়ে দেশে চলে গেছে প্রায় 2 বছর আগে। দেশের যাওয়ার জন্য আর কাছের মানুষগুলোকে দেখার জন্য সবসময় মনটা আকুপাকু করে কাশফিয়ার। কিন্তু ইয়াশের কাজের জন্য এখন আর বায়না করে না যাবে বলে। আস্তে আস্তে মানিয়ে নিয়েছে সবটা। কাশফিয়াকে দেখলে মাঝে মধ্যে অবাক হয় ইয়াশ, চঞ্চল মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে এখন। মাঝে মধ্যে কাশফিয়ার কাজে ইয়াশের রাগ হলে বকাঝকা করে, কিন্তু আগের মতো আর তর্কাতর্কি করে না কাশফিয়া। সে তো জানে ইয়াশের রাগ ক্ষণস্থায়ী, রাগ কমে গেলে তাকে বুকে টেনে নেবে আবার। আজকে ইরার জন্মদিন। বাড়িতে সকাল থেকেই গেস্টদের আসা যাওয়া চলছে। ইরার জন্মের পর ইয়াশ বাড়িতে বাড়তি লোক রেখেছে মেয়ের দেখাশোনার জন্য। আজকে সবটা সামলে নিচ্ছেন ওনারাই। কাশফিয়া নিজের রুমেই ছিল, সব গোছগাছ করে সাজতেন বসেছে সে। কাশফিয়া আজকে পার্পেল কালারের একটা সুন্দর জর্জেট শাড়ি পরেছে। গলায়, হাতে, কানে ডায়মন্ডের পাতলা জুয়েলারি সেট। এগুলো ইয়াশেরই দেওয়া। আগের বার অ্যানিভার্সারিতে কাশফিয়াকে শাড়ি আর জুয়েলারিগুলো গিফট করেছিল ইয়াশ। আগে সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি এগুলো পরার, আজকে গেস্ট আসবে, তাই কিছু না ভেবেই পরে নিল। কাশফিয়ার মাথার লম্বা চুলগুলো খুব বিরক্ত করছে ওকে, ছোট্ট একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছে চুলগুলো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা খেলনাগুলো চোখে পড়ল, একটা একটা করে তুলে রাখল সব। হঠাৎই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পিছনে। কাশফিয়ার মাথার ক্লিপটা খুলে দিয়েছে সে। মানুষটা যে ইয়াশ ছাড়া আর কেউ নয়, বুঝতে বাকি নেই কাশফিয়ার। ইয়াশের এমন কাজে বিরক্ত হল সে, উঠে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াশের দিকে, কিছু বলবে তখনই ইয়াশ কাছে টেনে নিল ওকে। কাশফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াশের বুকে কাছটায়। ইয়াশ ওর এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, বাহ, ইরার মাম্মাকে অনেক সুন্দর লাগছে আজ। চোখ ঝলসে যাচ্ছে আমার। কিন্তু কিন্তু কি? এই সাজে তুমি রুম থেকে বেরোবে না কেন? আমার উপমার সৌন্দর্য কেবল আমিই দেখব, অন্য কেউ না দেখুক। ইয়াশের কথায় পাল্টা প্রশ্ন না করে বলল কাশফিয়া, ঠিক আছে, বেরোব না। ইয়াশ কাশফিয়াকে নিয়ে গেল আয়নার সামনে, লম্বা চুলগুলো দিয়ে খোপা করে দিল। খোপায় গুজে দিল বাগান থেকে তুলে আনা টাটকা লাল গোলাপ। কাশফিয়া হাত দিয়ে দেখে নিল, বলল ইয়াশকে, কি করলেন? ইয়াশ শক্ত করে হাত দিয়ে জড়িয়ে ধরল কাশফিয়াকে, ঘাড়ে থুতনি রেখে বলল, আমার ফুলকে ফুল দিলাম, তোমার পছন্দের বেলিফুল পেলাম না। গোলাপ পছন্দ? সব ফুলই আমার পছন্দ। তুমি নিয়েই তো একটা ফুল উপমা, আমার ব্যক্তিগত ফুল। ইয়াশের কথায় মুচকি হাসল কাশফিয়া। এই মানুষটার প্রশংসা না পেলে সাজগোজ করাই তো বৃথা। তবে ইয়াশকেও কম সুন্দর লাগছে না।
সাদা রঙের শার্ট পরেছে ইয়াশ, কালো স্যুট প্যান্ট, মাথার সুন্দর চুলগুলো ব্যাকব্রাশ করা, হাতে দামি একটি স্মার্ট ওয়াচ। সব মিলিয়ে ভালোই লাগছে ইয়াশকে। কাশফিয়া ইয়াশের গলা আঁকড়ে ধরল, বলল, ওকে। ইরার পাপ্পাকেও কম সুন্দর লাগছে না। সুন্দরী মেয়েগুলোর থেকে দূরত্ব বজায় রাখবেন। আমাকে তো চিনেনি, এদিক সেদিকে কিছু হলে মাথা সবগুলো চুল ছিঁড়ে টাকলা বানাবো। বউয়ের করা হুমকিতে মনে মনে হাসল ইয়াশ। উপর নিচ মাথা নাড়াল কেবল। ইয়াশ কাশফিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল একটু একটু করে, কি হবে বুঝতে পেরে চোখ দুটো বন্ধ করে নিয়েছে কাশফিয়া। সব দূরত্ব ঘুচিয়ে ইয়াশ যখনই চুমু দেবে কাশফিয়ার ঠোঁটে, তখনই কানে ভেসে আসল মেয়ের কণ্ঠস্বর। পাপ্পা, মাম্মা, আমি ততলেট যাব। ইরার কথা কানে আসতেই দ্রুত কাশফিয়াকে ছেড়ে দিল ইয়াশ। ইরা গটগট করে হেঁটে আসল ইয়াশের কাছে, দুই হাত কোমরে চেপে বলল রেগে মেগে। ইরা লাগ করেছে। কেন? পাপ্পা খালি মাম্মাকেই পাপ্পি দেয় কেন? ইয়াশ কোলে নিল মেয়েকে, দুই গালে বেশ কয়েকটা চুমু দিয়ে বলল। এই তো, ইরাকেও দিলাম। বাবা মেয়ের কাণ্ড দেখে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল কাশফিয়া। হিংসুটে মেয়ে। তোর বাপ আমাকে আদর না দিলে তুই পৃথিবীতে আসতি কিভাবে? আমার আদরে ভাগ বসাতে চাই, ভাবা যায় কি সাহস মেয়ের। কাশফিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওভাবেই। ইরাকে বারবার কোলে নিতে চাইলেও আসল না সে। ওদিকে গেস্টরা এসে বসে আছে, অপেক্ষা করছে ইয়াশ কখন ইরাকে নিয়ে যাবে। ইয়াশ ভাবল এবার যাওয়া উচিত। কাশফিয়াকে রুমে বসতে বলে পা বাড়িয়েছিল যাবে বলে, তখনই কাশফিয়ার দিকে তাকিয়ে বলল ইরা। মাম্মা, ইরা ততলেট যাবে? মেয়ের আদো আদো কথায় হেসে উঠল কাশফিয়া। ইরার ভারী রাগ হল মায়ের হাসি দেখে। মেয়ের রাগ দেখেই ইয়াশ চোখ রানিয়ে তাকালো কাশফিয়ার দিকে, বহু কষ্টে হাসি থামালো কাশফিয়া। ইরাকে কোলে করে নিয়ে গেল টয়লেটে। খন্দকারের মঞ্জিলের সামনে এসে থেমেছে একটা কালো রঙের কার। দারোয়ান এসে দ্রুত খুলে দিল গেট। বাড়ির ভিতরে ঢুকে থামল গাড়িটা, এক এক করে নামল ইয়াশ আর কাশফিয়া। ইয়াশের কোলে ছোট্ট ইরা আর কাশফিয়ার কোলে মমি। ইরা বায়না করল ইয়াশের কোল থেকে নামবে বলে। ইয়াশ মিষ্টি করে হেসে নামিয়ে দিল মেয়েকে। কাশফিয়াও নামালো মমিকে। মমি দৌড়ে ভিতরে যেতেই ইরাও গেল তার পিছু পিছু। মেয়েকে বারবার ডেকেও থামাতে পারল না কাশফিয়া। সুফিয়া বেগম বাড়ির উঠোনে এসেছেন রোদে শুকাতে দেওয়া কাপড় নিতে। হঠাৎই মনে হলো উনার শাড়ির আঁচল ধরে টানছে কেউ। চোখের কালো ফ্রেমের চশমাটা ঠেলে সামনে তাকালেন তিনি, দেখতে পেলেন বছর চারেকের এক বাচ্চা মেয়েকে। ফর্সা শরীরে লাল গাউনে ঠিক যেন পরীর মতো লাগছে তাকে। মেয়েটার পাশেই দাঁড়িয়ে আছে একটা বিড়াল, এই বিড়ালকে তিনি দেখেছেন আগেও। আর মেয়েটা যে পুরোপুরি উনার ছেলের মতো, চোখ, নাক, গায়ের রং একেবারে ইয়াশের মতো। চিনতে ভুল করেননি সুফিয়া বেগম, এ হলো ছোট্ট ইরা, উনারই রক্ত। আর খন্দকার মঞ্জিলের রত্ন। হাতে থাকা কাপড়গুলো পাশেই দাঁড়িয়ে থাকা গৃহকর্মীর হাতে ধরিয়ে দিলেন সুফিয়া বেগম, হাঁটু গেড়ে মেঝেতে বসে বললেন বাচ্চা মেয়েটাকে। নাম কি তোমার? সাথে সাথে উত্তর এল ইরার থেকে। আমাল তো অনেকগুলো নাম, কোনটা বলবো? যে নামটা বেশি পছন্দ। ইরা বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল। পাপ্পার প্রিন্সেস আর মাম্মার লিদি। ইরার এমন অস্পষ্ট কথা আর কেউ বুঝবে কিনা সন্দেহ, তবে সুফিয়া বেগম বুঝলেন ঠিকই দ্বিতীয় নামটা যে সে, হৃদি, বলেছে, এটাও বুঝে নিলেন। ইরার ছোট্ট হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসলেন, আবারও জিজ্ঞেস করলেন ওকে। তুমি আমাকে চিনো? না তো। আমি তোমার পাপ্পার আম্মু। বুঝলে? বুঝদারের মতো উপর নিচ মাথা নাড়াল ইরা। কি বুঝল কে জানে। কিছুক্ষণ পর সুফিয়া বেগমের মতোই মাটিতে বসল ইরা, মমির গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল। শুনো পাপ্পার আম্মু। বলো সোনা। আমার মমিকে খাবার দাও, ওর খিদে পেয়েছে। সুফিয়া বেগম হাসলেন, কোলে তুলে নিলেন ইরাকে। কাশফিয়ার কল পেয়ে সিমি, আফিয়া আর উজ্জ্বল সহ বাড়ির সকলেই বেরিয়ে এসেছে উঠোনে। সুফিয়া বেগমের ইশারায় বিড়ালটাকে ভিতরে নিয়ে গেল সিমি। ইরাকে রাগ করলে ওকে বুঝালেন মমিকে খাবার দেওয়ার জন্যই ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। কাশফিয়া আর ইয়াশ মাত্রই এসে দাঁড়ালো সবার সামনে। ওদেরকে দেখেই ছুটে গেল আফিয়া আর উজ্জ্বল। ব্যাগপত্র সব নিয়ে গেল বাড়ির ভিতরে। খন্দকার মঞ্জিলে আজ খুশির আমেজ,
আসার আগে ইয়াশ কাউকেই জানায়নি, তাই আনোয়ার সাহেব, উজ্জ্বল আর বাকিরা বকাঝকা দিচ্ছেন ওকে। সুফিয়া বেগম আর আফিয়া রান্নার কাজে ব্যস্ত। আজ ইয়াশের পছন্দের সব খাবার বানাচ্ছেন মা মেয়ে মিলে। আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসেছেন ইয়াশদেরকে দেখতে। ইরা এত সময়ে চিনে গেছে সবাইকে। ইয়াশ এক এক করে মেয়ের সাথে পরিচয় করালো সবার। কাশফিয়া ইয়াশকে রেখে ইরাকে নিয়েই ব্যস্ত বাড়ির মানুষরা। বিশেষ করে ইয়াশের আব্বু আনোয়ার সাহেব আর সিমি মীরাও মিশে গেছে সবার সাথে, তবে কারো টুকটাক ভুল হলেই কান্না করে ভাসাচ্ছে সে। বিকেলে কৌশিক আর ইনায়া এসেছে ইয়াশদের দেখতে, ইনায়ার কোলে ছোট্ট ইরহান। কাশফিয়া ছুটে গেল ওদেরকে দেখে, ইরহানকে কোলে নিয়ে আদর করল সে। এটা দেখে আবার রাগ হল ইরার, সুযোগ পেতেই খামচে দিল ইরহানের গাল। মেয়ের দুষ্টুমি দেখে বিরক্ত হল ইয়াশ, ছোট্ট করে একটা ধমক দিয়েছিল ওকে। ইরা কান্না করে চলে গেল ইয়াশের কাছ থেকে। তারপর আর কি, কত কিছু করে ইয়াশ রাগ ভাঙ্গাল মেয়ের। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। বাড়িতে আত্মীয়রা এসেছেন আজ, ইনায়া আর কৌশিকও থেকে গেছে। কাশফিয়ার পাশটায় শুয়ে আছে ইরা। ইয়াশ বসে আছে সোফায়, বিড়বিড় করে বলছে মা মেয়ের দিকে তাকিয়ে। মেয়েটা দেখতে পুরো আমার মতো হলেও মায়ের মতো ঘাটতারা হয়েছে। ইয়াশের কথা ইরা বা কাশফিয়া কারোরই কানে যায়নি। নিশ্চিতে ঘুমোচ্ছে ওরা। ইয়াশ ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কিছু করছে। কিছুক্ষণ না যেতেই মা মেয়ে দুজনে উঠে গেল ইয়াশের কাছে। দুই পাশে দুইজন বসে হঠাৎই চিৎকার দিয়ে উঠল। ভয় ইয়াশের হাত থেকে পড়ে গেল ল্যাপটপটা। রেগে তাকালো কাশফিয়ার দিকে, ইয়াশের রাগান্বিত চেহারা দেখে হাসি থামিয়ে চুপ করে গেল কাশফিয়া, কিন্তু ইরা তো ওর এক কাঠি উপরে। ইয়াশের কোলে উঠে মাথার চুলগুলো সব শক্ত করে ধরে রেখেছে। ইয়াশ ধমকের স্বরে বলল মেয়েকে। ইরা হচ্ছে কি? বাবার বর্ষর ধমকে চুপচাপ মায়ের কাছে চলে গেল ইরা। ইয়াশ বিরক্ত হয়ে বলল কাশফিয়াকে, এসব কি উপমা? আমার মেয়েকে বাদর বানাচ্ছ তুমি? হুহ, মেয়ে তো বাদরই, আপনার মতো বাদর। অথচ এই বাদরের আদর না পেলে তোমার শ্বাস নিতে কষ্ট হয়। কাশফিয়া মুখ ভেঙচি কেটে ইরাকে কোলে নিয়ে চলে গেল বিছানায়। ইয়াশ হাসল ওর মুখের ভঙ্গিমা দেখে। রান্নাঘরের জিনিসপত্র সব গুছিয়ে নিজের রুমে যাচ্ছিলেন সুফিয়া বেগম। ইয়াশের রুমের দরজা খোলা, তাই চোখ পড়ল উনার। ইয়াশের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখলেন তিনি। ছেলে বৌমার সুখের সংসার দেখে ভালোই লাগছে উনার। ইয়াশের চোখ পড়ল মায়ের দিকে। রুম থেকে বেরিয়ে সুফিয়া বেগমের সামনে দাঁড়াতেই বললেন উনি, আসলে তবে আবার ফিরে যাবে নিশ্চয়ই? চলেই যখন যাবে তাহলে আসো কেন? ইয়াশ কিছুক্ষণ চুপ থেকে বলল সুফিয়া বেগমকে, এবার আর ফিরে যাচ্ছি না আম্মু। ইয়াশের কথা শুনে খুশি হলেন সুফিয়া বেগম। এই যে আশা করেননি তিনি। ছেলে বৌমা আর নাতনিকে এবার থেকে কাছে পাবেন ভাবতেই খুশিতে চোখের কোণে পানি জমা হলো উনার। ছেলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন নিজের রুমে। সকাল পেরিয়ে বিকেল হয়েছে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছেন, আবার কেউ কেউ থেকে গেছেন। ইয়াশ বাড়িতে নেই, হয়তো রহির কবরের কাছে গেছে। কাশফিয়া মনে মনে এটাই ভেবে নিয়েছে, তাই আর কল দিয়ে বিরক্ত করল না ইয়াশকে। রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো ওর আসার। বেকনিতে রাখা ফুলের টবগুলো এলোমেলো হয়ে আছে দেখে কাশফিয়া হেঁটে গেল বেকনিতে। ওর পিছু পিছু গেল ইরাও। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে কি যেন ভেবে ডাকল কাশফিয়াকে, মাম্মা। কাশফিয়া ফুলের টবগুলো ঠিক করতে করতে উত্তর দিল মেয়ের কথার। হুম, বলো, ভাঙা ভাঙা কণ্ঠে বলল ইরা। ওখানে নাকি ঘুমপুরি শুয়ে আছে? দ্রুত ইরার দিকে তাকালো কাশফিয়া। ওর হাতের ইশারা অনুসরণ করে সামনের দিকে তাকালো সে। নজরে এল রহির কবরটা। ওর রুমের বেলকনি থেকে রহির কবরস্থান পুরোপুরি না হলেও খানিকটা দেখা যায়। দীর্ঘশ্বাস ফেলে ইরাকে বলল কাশফিয়া। কে বলেছে? সহজ সরল স্বীকারোক্তি ইরার। পাপ্পা বলেছে। কাশফিয়া মুচকি হেসে ইরার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলল, হ্যাঁ, ওখানে ঘুমপুরি শুয়ে আছে। ঘুমপুরি আমাল কি হয় মাম্মা? তোমার আন্টি হয়। নাম কি তার? রহি। কিছুক্ষণ ভেবে বের করল ইরা,
রোহি নামটা ওর অন্য নামের মতোই, যে নামে কাশফিয়া ডাকে সবসময়। ছোট্ট মাথায় প্রশ্ন এল, ইরার ঘুমপড়ি কি ওকে ভালোবাসে? জিজ্ঞেস করল কাশফিয়াকে। পরি কি ইরাকে ভালোবাসে মাম্মা? সে তো নেই মামুনি, থাকলে অনেক ভালোবাসত তোমাকে। তাহলে পরি কাকে ভালোবাসে? কথা নেই কাশফিয়ার মুখে, চুপ করেই রইল সে। ঘাড় ফিরিয়ে তাকালো রোহির কবরটার দিকে। পরে আবার ইরার ছোট্ট মুখটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দিল, পরি রিদির পাপ্পাকে ভালোবাসে। ইরার থেকেও বেশি? সবার থেকে বেশি। মায়ের কথায় রাগ হল ইরার। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ইয়াস মাত্রই রুমে ঢুকল। মেয়ের এমন রাগের কারণ বুঝল না সে। রিদিকে বুলিয়ে ভালিয়ে নিজের কাছে নিয়ে এল। কোলে তুলে ওর দুই গালে চুমু দিয়ে বলল, কি হয়েছে আমার প্রিন্সেসের? কে বকেছে? মাম্মা বকেছে। কি বলে বকেছে? ঘুমপুরি পাপ্পাকে ভালোবাসে। ইয়াস চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হল মুহূর্তেই। এই নামে তো ইয়াস রোহিকেই ডাকে। এরা কিছু জিজ্ঞেস করায় তখন ওকে বলেছিল কথাটা। ওর ছোট্ট মেয়েটা এখনো ওসব মাথায় নিয়ে বসে আছে। আর ওর উপমাটাই বা কেমন, এসব বলছে মেয়েকে। ইয়াস মুখে হাসি টেনে বলল ইরাকে, উহু, আমার প্রিন্সেসের মতো আমাকে আর কেউ ভালোবাসে না। চোখ মুখে খুশির ঝিলিক ইরার। অন্ধকার মুখটা ছেয়ে গেল হাসিতে। বাবার গলা জড়িয়ে ধরল শক্ত করে। ইয়াসও হাসল মেয়ের কাণ্ডে। কাশফিয়া এখনো দাঁড়িয়ে আছে বেকনিতে। বাবা মেয়ের খুনসুটি দেখে হাসছে সে। ওদের থেকে চোখ সরিয়ে তাকালো রোহির কবরটার দিকে। মনে মনে বলল, তোমার না হওয়া প্রিয় মানুষকে আমি ভালো রেখেছি রোহি আপু। তোমাকেও আমরা মনে রেখেছি। তোমার কথাই সত্যি হোক, আমাদের ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগ। উপমা আসবে একটু? ইয়াসের ডাকে ওর দিকে তাকালো কাশফিয়া। ছোট্ট করে বলল, আসছি। কাশফিয়া এসে দাঁড়িয়েছে ইয়াসের মুখোমুখি। ইয়াসের কাঁধে মাথা ফেলে ঘুমিয়ে আছে ইরা। ইয়াস কাশফিয়াকে বিছানায় ফেলে রাখা শাড়ি, চুড়িগুলো দেখিয়ে বলল ওগুলো পরে রেডি হতে। সে আসছে এক্ষুনি। কাশফিয়া কেবল মাথা নেড়ে সায় জানালো ইয়াসের কথায়, মুখে কিছুই বলল না সে। ইয়াসের আনা নীল রঙের শাড়ি, চুড়ি আর বেলিফুলের গাজরা পরে তৈরি হয়েছে কাশফিয়া। বিকেল পেরিয়ে রাত হতে চলল কিন্তু ইয়াসের আসার নাম নেই। ইরা তার বাবার সাথে আছে তাই চিন্তা করল না ওকে নিয়ে। কাশফিয়ার থেকে ইয়াসকে ইরা একটু বেশিই ভালোবাসে। মেয়ে তার বাবার কাছে থাকলেই নিশ্চিত থাকে কাশফিয়া। বিছানায় বসে থাকতে থাকতে বিরক্ত কাশফিয়া উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল মাত্রই ইয়াস এসে পেছনে থেকে জড়িয়ে ধরল তখনই। কাশফিয়া ওভাবে দাঁড়িয়ে থেকেই বলল ইয়াসকে, মেয়ে কোথায়? আম্মুর কাছে। রেখে আসলেন যে? কান্না করবে তো? কারণ আছে তাই। কি চাই আপনার? মতলব ভালো ঠেকেছে না। বাবু চাই। কাশফিয়া ঘুরে তাকালো ইয়াসের দিকে। দু হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, একজনকে নিয়েই পারি না, আরেকজন? কে সামলাবে শুনি? তুমি আমাকে সামলাবে, আর আমি বাচ্চাদের। বাহ, আমার কথাই আমাকে বলা হচ্ছে? ইয়াস তাকিয়ে রইল কাশফিয়ার সুন্দর মুখটার দিকে। মাথার গাজরাটা খুলে দিল সে। এলোমেলো হল কাশফিয়ার মাথার চুল। শাড়ির কুচিতে হাত রাখতেই কেঁপে উঠল কাশফিয়া। বাধা দিয়ে বলল ইয়াসকে, এলোমেলো করার মতলব যখন, সাজতেন বললেন কেন? আমি নিজ হাতে এলোমেলো করব তাই। আদর চাই না? কাশফিয়া লজ্জা পেল। ইয়াসের বুকে লুকিয়ে আস্তে করে বলল, চাই তো। কাশফিয়ার সম্মতি পেয়ে দেরি করল না ইয়াস। কোলে তুলে নিল ওকে, নিয়ে গেল বিছানার কাছটায়। গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলতেই শুকনো ঢোক গিলল কাশফিয়া। ইয়াস ওর দিকে ঝুকল। কাশফিয়া ইয়াসের বুকে হাত দিয়ে বলল, পাগলামি করবেন না একদম। 100 বার করব। সরুন তাহলে। উহু, আজ তোমাকে আদর দিব। পালাতে চেয়েও পারল না কাশফিয়া, হার মানল ইয়াসের জেদের কাছে। পুরো শরীর জুড়ে ইয়াসের ঠোঁটের উষ্ণ স্পর্শ পড়ছে বারবার, কেঁপে উঠছে কাশফিয়া। লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে পড়েছে বিছানায়। ইয়াস নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে ব্যস্ত তার উপমাকে।
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। ইয়াশ শুয়ে আছে কাশফিয়ার ছোট্ট বুকে মাথা রেখে। হাতের শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরেছে ওকে। এমনভাবে ধরে রেখেছে নড়াচড়ার অবকাশটুকুও নেই। মনে হচ্ছে ছাড়লেই পালাবে সে। কাশফিয়া হাত বুলালো ইয়াশের মাথার ঘন চুলের ভাঁজে, মুচকি হেসে বলল, প্রফেসর সাহেব, আপনি আমার ভালো থাকার ঔষধ। আপনার কাছে আমি কি বলুন? ইয়াশ মুখ তুলে তাকালো, ঘুম ভেঙে গেছে ওর অনেক আগেই। কাশফিয়ার সুন্দর মুখটা দেখে মন ভালো হয়ে গেল মুহূর্তেই। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে ঠোঁট ছোয়ালো কাশফিয়ার কপালে। ওর চোখ মুখে এসে পড়া এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, তুমি আমার জীবনে আসা বসন্তের ফুল, আমার শূন্য হৃদয়ের রঙের বন্যা। আমার অন্ধকার জীবনে আলোর দীপশিখা তুমি। আমার উপমা তুমি। কাশফিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। শক্ত করে জড়িয়ে ধরল ইয়াশকে। চোখ দুটো বন্ধ করে বলল সে, ভালোবাসি প্রফেসর সাহেব। এই ছন্নছাড়া অগোছালো উপমা আপনাকে অনেক ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি উপমা। ভীষণ রকমের ভালোবাসি।